দীপ্ত টিভির নির্বাচনী টকশো বিআরবি কেবলস নিবেদিত জনতার রায় পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ আল মামুন। সারাদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শেষে আমরা ফলাফল পেতে শুরু করেছি সারা দেশ থেকে। জনতার এই রায় কি হলো, কিভাবে হলো এবং এই সব কিছু নিয়েই কথা বলার জন্য আমন্ত্রিত অতিথিদের আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আজকে স্টুডিওতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন লেখক এবং গবেষক জনাব আলতাফ পারভেজ, আছেন আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক জনাব কাজী মারুফুল ইসলাম, এবং আরও রয়েছেন আমাদের সাথে রাজনৈতিক বিশ্লেষক এবং জ্যেষ্ঠ সাংবাদিক জনাব শাকিল আনোয়ার। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। শুরু করব শাকিল আনোয়ার আপনাকে দিয়েই। বহুল প্রতীক্ষিত আমরা যদি বলি এবং ঐতিহাসিকও বটে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সাথে গণভোট। কেমন হলো নির্বাচন, সারাদিনের অভিজ্ঞতা এবং চারপাশে আমরা যা দেখেছি সেটি নিয়ে মূল্যায়ন শুনতে চাইব শুরুতে আপনার কাছে। মূল্যায়ন বড় প্রশ্ন। তো এই নির্বাচনটা তো আসলে একটা ইউনিক নির্বাচন ছিল সব অর্থেই। তার মানে দেখেন যে আমরা 91 সাল থেকে যদি ধরি, 91 সাল থেকে যদি আমরা ধরি, তাহলে প্রতিটি নির্বাচনে আমরা দুটো দলকে দেখেছি, প্রধান দুটো দলকে। ইলেকটোরাল ল্যান্ডস্কেপে দুটো প্রধান দল, আওয়ামী লীগ, বিএনপি। এই একটা নির্বাচন হচ্ছে যেখানে সেই দুটো দলের একটা দল নেই আর কি। সুতরাং সেই অর্থে খুবই ইউনিক। সেজন্য আমার সবসময় চিন্তা ছিল একটা প্রথম থেকেই যে এই নির্বাচনটা কত প্রতিযোগিতামূলক হবে, কম্পিটিটিভ ইলেকশন কতটা হবে। কারণ হচ্ছে যে দুটো দলের ভেতরে কম্পিটিশন সবসময় হয় হাড্ডাহাড্ডি। আপনি যদি দেখেন যে এই দুটো দল যখন হেরেছেও তখনও ভোট কিন্তু একই রকম পেয়েছে, প্রায় মোট ভোটের সংখ্যা প্রায় কাছাকাছি। তো সুতরাং সে একটা দল যখন নেই তখন কি একচেটিয়া একটা নির্বাচন হবে? এরকম একটা কিন্তু অনেকের মনেই, আমার নিজের মনেই ছিল একটা যে। তো আমি কিছুটা অবাক হয়েছি, কিছুটা বিস্ময় আমার, এবং তার জন্য আমি কিছুটা জামাত ইসলামকে আমি কিছুটা ক্রেডিট দেব। আপনি বলতে পারেন যে তারা সামহাও তাদের ক্যাম্পেইনের ভেতর দিয়ে এমন একটা আবহ তৈরি করেছে, বহু মানুষের মনে একটা ধারণা তৈরি করেছে যে তারা জিততেও পারে ইলেকশনটা। তো এই ধারণা তৈরির ফলে যেটা হয়েছে যে মানুষের মনে একটা ধারণা তৈরি হয়েছে যে এটা কম্পিটিটিভ ইলেকশন হবে। এবং আপনি এই যে ইলেকশন নিয়ে যে এনথুসিয়াজম আমি দেখেছি, সেটা বোধহয় সে কারণে। যদি মানুষের মনে ধারণা হতো এটা কম্পিটিটিভ হবে না, তাহলে দেখতেন যে মানুষ অত ভোট দিতে যেত না আর কি। আপনি যদি 91-এর ইলেকশন ধরেন, আমি সবচাইতে বলি যে সবচেয়ে ভালো ইলেকশন হয়েছিল 91-এ, কিন্তু তারপরে আপনি দেখেন টার্ন আউট কিন্তু মাত্র 55% হয়েছিল। কারণ তখন মানুষের মনে একটা ধারণা তৈরি হয়েছিল যে আমার গিয়ে কি হবে, কারণ আওয়ামী লীগ জিতে যাচ্ছে ইলেকশনটা, এরা জিতবেই, আমি যাই আর না যাই। তখন এরকম যখন পরিস্থিতি হয় মানুষ কিন্তু ভোট দিতে চায় না সাধারণত। কিন্তু এই ইলেকশনটা দেখেন, আমি মানুষের ভিতরে অনেক এনথুসিয়াজম দেখেছি, এবং আমি জানি না টার্ন আউট শেষ পর্যন্ত কত হবে। যদি এটা 60% হয়, যদি 55-এর বেশি হয়, সর্বশেষ দুটার সংবাদে যেটা দেখেছিলাম নির্বাচন কমিশনের প্রায় 48%। তো আমি যেটা বলছিলাম যে দলটাকে মানুষ, আমরা কখনো সাধারণ মানুষ ভোটের সময় খুব একটা কখনো সেভাবে বিবেচনা করেনি, যে একটা ফ্রিঞ্জ পার্টি আর কি। তাদের সাকসেস, হাইয়েস্ট সাকসেস 18টা তারা পেয়েছিল 91-এ। তো সেই দলটা একটা কম্পিটিশন তৈরি করেছে, এটা একটা সাংঘাতিক জিনিস। এবং এটা ভোটের জন্য ভালো। গভর্নমেন্ট খুব খুশি যে তারা সবসময় চাচ্ছিল যে এটা একটা কম্পিটিটিভ ইলেকশন হোক, মানুষজন আসুক ভোট দিতে। তো সেটার দিক দিয়ে আমি ডক্টর ইউনূসের যখন তিনি ধন্যবাদ দিচ্ছিলেন ভোটারদেরকে সন্ধ্যার দিকে ভোটের পরে, তখন তার মুখের যে গ্লোটা আমি দেখেছি, তিনি বেশ খুশি মনে হয়। প্রথম কথা হচ্ছে যে তিনি বলেছেন যে আজকে আরেকটা অন্যরকম, তো সেটা হচ্ছে যে তিনি খুব সন্তুষ্ট। কারণ এই দেখেন, তিনি তো আসলে ওই অর্থে তার উপরে যে আশা মানুষের ছিল 2024-এর অগাস্টের পরে, হিউজ একটা আশা তার উপরে ছিল, তিনি বিরাট কিছু একটা করবেন। তো সেটাকে তিনি তো আসলে ক্যারি করতে পারেননি, তাই না? কোনো দিক দিয়েই পারেননি, মানুষের এক ধরনের হতাশা ছিল। তা তিনি ব্যাংক করছিলেন যে ভালো যদি একটা ইলেকশন হয় গ্রহণযোগ্য,
তাহলে বোধহয় আমার একটা লেগাসি নিয়ে আমি চলে যেতে পারবো আর কি। তো সেই দিক দিয়ে তিনি বোধহয় আজকে খুব স্বস্তিতে আছেন। সেইখানে জনগণ, আমরা যেটা দেখলাম সকাল থেকে গণমাধ্যম সহ সব জায়গায়, যেটি আপনি বলছিলেন যে একটা প্রতিযোগিতাপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার কারণে বা অন্যান্য কারণে মানে স্বতঃস্ফূর্ততা দেখা গেছে জনগণের ভেতরে, যেটা মানে অভূতপূর্ব আমরা বলবো যে এরকম অবস্থা। কেন এটি ঘটেছে আপনার মনে হয়? না, আমি যেটা বললাম যে একটা কম্পিটিশন। আর আরেকটা জিনিস, মানুষ তো গত 3টা ইলেকশনে ভোট দিতে পারিনি। হ্যাঁ, ভোট দিতে পারিনি, সেটা একটা তারা ভেবেছে তারা এবার নির্বিঘ্নে একটা ভোট দিতে পারবো। হ্যাঁ, সেটা আমি মানুষের ভিতরে দেখেছি যে আমরা একটা ভোট দিতে পারবো। ভোট দিতে পারিনি, ভোট দিতে পারবো। তো আসলে দেখেন, ভোটটা এমন একটা জিনিস, সেটা তো অনেক মানুষের কাছে কিন্তু এটা একটা দায়িত্ব এবং একটা ওনারশিপ তৈরি হয়। তারা মনে করে যে এই রাষ্ট্রটা যে আমার, এই দেশটা যে আমার, সেটা আমি কিভাবে এক্সপ্রেস করব। তো ভোটিং একটা এক্সপ্রেশন আর কি, বুঝছেন তো। তারা, অনেক মানুষ মনে করে যে আমি যদি ভোট না দিই, আমি গ্রামেগঞ্জের মানুষের ভেতরে দেখেছি, তারা মনে করে যে আমি যদি ভোট না দিই, কেউ তাকে যে গলা টিপে ধরছে বিষয়টা তা না। হ্যাঁ, একটা চাপ থাকে, পাওয়ারফুল লোকজন চায় যে তুমি ভোট দাও, হ্যাঁ, সে একটা চাপ থাকে। কিন্তু একই সাথে তারা মনে করে ভোটটা দিলে তার মানে সে এই কমিউনিটির অংশ হবে, থাকবে। দে ফিল এক্সক্লুডেড যদি তারা ভোট না দেয়, বুঝতে পেরেছেন? তো ভোটের একটা, তো তারা যদি সুযোগ পায় তারা ভোট দিতে চায়, যেটা তারা পারেনি, এবার তারা পেরেছে, সুতরাং একটা আগ্রহ ছিল। আর একটা যেটা বললাম যে যদি এরকম একটা অবস্থা তৈরি হতো, জামাত ইসলামী সেরকম কোনো কম্পিটিশন তৈরি করতে পারছে না, তাদের ক্যাম্পেইনটা খুবই দুর্বল একটা ক্যাম্পেইন হতো, তাহলে কিন্তু দেখতেন যে যেভাবে মানুষজন ভোট দিয়েছে, আমি দেখেছি, বা ভোট দেওয়ার আশা প্রকাশ করেছে। আমি অনেক জায়গায় ঘুরেছি, মানে ইলেকশনের আগে বহু জায়গায় ঘুরেছি। তো আমি কিন্তু একটা লোক আমাকে বলেনি আমি ভোট দেবো না, এই ভোট দিয়ে কি লাভ। মানে প্রত্যেকে সেই বোধটা করেছে যে আমার ভোটটা গুরুত্বপূর্ণ ফলাফল নির্ধারণে। আমি একটু জনাব আলতাফ পারভেজ আপনার কাছে একটু শুনতে চাইবো যে এখানে একটা বড় বিষয় হচ্ছে ভোটের কথা যখন আমরা বলি, নির্বাচন কমিশন, সরকার কিংবা প্রশাসন, তার আস্থা, তার দক্ষতা, এই প্রশ্নটা বারবার আসে। এবং এই নির্বাচন নিয়ে আমরা বরাবরই যেটা শুনে আসছিলাম, গুজব বলুন বা আস্থাহীনতার কথা বলুন, শেষ মুহূর্ত পর্যন্ত আদৌ নির্বাচন হবে কিনা বা হানাহানি হবে, অনেক বড় রকমের কিছু ঘটবে। কিন্তু আজকে আমরা যখন নির্বাচন শেষ করে জনতার রায়ের জন্য অপেক্ষা করছি, সেই সময় পর্যন্ত কিন্তু সেই মাপের কোনো কিছু ঘটেনি, উল্টোটাই ঘটেছে। তো এই যে স্পেকুলেশন এবং বাস্তবতা, এই দুইয়ের ফারাকের পেছনের কারণ কি? কারণ একটাই, সেটা হলো বাংলাদেশে আবারও প্রমাণিত হলো, সরকার যদি হস্তক্ষেপ না করে নির্বাচনী প্রক্রিয়ায়, আমাদের নির্বাচন কমিশন, আমাদের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী একটা সুন্দর নির্বাচন করে দিতে সক্ষম। এটা অতীতেও প্রমাণিত হয়েছে, 91, 96 এবং 2001-এ আমি বলবো আবার প্রমাণিত হলো। আমাদের জাতিসংঘের অধীনে নির্বাচন করার প্রয়োজন নেই, যেটা বিভিন্ন সময় আমাদের অনেক বিশেষজ্ঞ বলেছেন। আসলে আমরা আমাদের ম্যানেজমেন্ট করার জন্য যোগ্য, কিন্তু আমাদের নির্বাচনকালে আমাদের সরকারকে একদম নিরপেক্ষ অবস্থানে থাকতে, নির্দলীয় থাকতে হবে। এবার যে কোনো কারণেই হোক সরকার সেটা ছিল। এইটা হলো প্রথম বাস্তবতা, এখানে আর কোনো ম্যাজিক নেই। আমি এখন বরং বলতে চাই যে সামনের আগামী 12 মাসের ভিতর আমরা একটা সরকার পেয়ে যাচ্ছি, এবং মার্চ মাসে দুটো ঈদ হবে। এবার ধর্মীয়ভাবে মুসলিমদের একটা ঈদ হবে, আর পুরো জাতির জন্য আরেকটা রাজনীতিক ঈদ হবে। একটা অনেক দিন ধরে আমাদের একটা প্রতিনিধিত্বশীল সংসদ নেই, প্রতিনিধিত্বশীল সরকার নেই। একটা দেশে এই দুটো জিনিস না থাকলে মানে জাতি মনস্তাত্ত্বিকভাবে একটা হীনমন্যতায় ভুগতে থাকে। এই যে এরকম একটা নির্বাচন হলো, আমি বলবো বৈশ্বিকভাবেও বাংলাদেশে একটা গৌরব তৈরি হলো। বাংলাদেশের মানুষ অভ্যন্তরীণভাবেও চেয়েছে যে একটা ভালো নির্বাচন হোক, আবার গণতন্ত্র, সে যে একটা গণতন্ত্রী দেশ সেটা বহির্বিশ্বকে সে দেখাতে চেয়েছে। আমাদের তরুণ সমাজের কাছে এটা একটা গৌরবের দিক। দেখুন, মুসলিম প্রধান খুব কম দেশে এতটা স্বতঃস্ফূর্ত নির্বাচন হয়, 2-3টি দেশে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এগুলো। তো ফলে বাংলাদেশের জন্য এটা একটা আরেকটা গৌরব তৈরি হলো, এবং এই গৌরবটার একটা পার্শ্ব ফল হবে ভালো বিনিয়োগ আসবে এখানে, এবং দেশের বিনিয়োগ বিদেশের বিনিয়োগ দুটোই আসবে। অর্থাৎ এর একটা ইকোনমিক পার্শ্ব ফলও আছে, এটা একটা কর্মসংস্থানে একটা এফেক্ট পড়বে। ফলে বাংলাদেশের জন্য আজকের দিনটা আসলে প্রকৃতই গৌরবের, এবং এইটার আমি বলবো পুরো কৃতিত্ব নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী এবং মূলত জনগণের। আচ্ছা, সেই জায়গায় গণভোটের প্রশ্নটি একটু কথা বলবো, আবার আপনার কাছে ফিরবো। অধ্যাপক কাজী মারুফুল ইসলামের কাছে একটু শুনতে চাইবো, প্রথমে মূল্যায়নটি শুনতে চাইবো, আপনি কিভাবে দেখছেন, পরের অংশে আমরা একটু গণভোট নিয়ে কথা বলবো। নিশ্চয়ই, আমার দুই সহ আলোচক মূল্যায়নের একটা বড় অংশ বলেছেন।
আমি তার সঙ্গে যেটা যুক্ত করতে চাই, বিশেষ করে আলতাফ পারভেজের সঙ্গে, যে আমরা যে কৃতিত্ব দিচ্ছি, অবশ্যই নির্বাচন কমিশন এটার মূল চালক, ফলে তাদের তো কৃতিত্ব আছে। এবং এই পুরো পরিবেশটা, যেটা শাকিল ভাই বলেছেন যে মানুষ ভোট দিয়েছে, এটা কম্পিটিটিভ হয়েছে, সেই কম্পিটিটিভ হওয়ার একটা প্রথম বা প্রধান শর্ত হচ্ছে মানুষের মনে এই আস্থা থাকতে হবে যে আমি নিরাপদে ভোট দিতে যাব এবং ভোট দিয়ে আমি সুস্থভাবে নিরাপদে বাড়ি ফেরত আসতে পারবো। তো এই যে আস্থাটা তৈরি হওয়ার পেছনে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা একটা ভূমিকা পালন করেছেন। কিন্তু সবচেয়ে বড় ভূমিকাটা পালন করেছেন আসলে রাজনৈতিক দলগুলো পরস্পরের সাথে যে প্রতিদ্বন্দ্বিতা, সেটাকে এমন একটা হস্টাইল ভায়োলেন্সের মধ্যে নেননি। তাদের বক্তৃতা, তাদের আলোচনার মধ্যে তাদের যে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ছিল, এটাকে পরস্পর ওইরকম মারাত্মক বিরোধিতার মধ্যে তারা নেননি। ফলে সাধারণ মানুষের মধ্যে এরকম কোনো উত্তাপ সঞ্চিত হয়নি যে আমি এই পক্ষে ভোট দিলে আক্রান্ত হতে পারি বা অন্য পক্ষে ভোট দিলে আক্রান্ত হতে পারি। ফলে তারা কিন্তু অংশগ্রহণটা করেছে। এবং সত্যি হলো যে যেটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, যে কোনো বাংলাদেশের ইতিহাসগুলোতে আপনি দেখেন, 91 বলি, আমরা 96 বলি, যে প্রতিটা বাড়ি, এমনকি 2008 সালেও যদি আমরা বলি, এই মানুষের মধ্যে আগে থেকেই প্রস্তুতি তৈরি হয়েছে। অর্থাৎ সাধারণ ভোটাররা, সাধারণ মানুষরা, তারা চেয়েছে যে কোনোভাবেই আমি এটাকে নষ্ট হতে দিব না। ফলে তার যে ভেতরকার শক্তি, যেটা শাকিল ভাই বলেছেন, যে তার যে আসলে বৃহত্তর রাজনৈতিক পরিসরে অন্তর্ভুক্ত হওয়ার, সে যে একটা অ্যাক্টর, তার যে এটার এই অনুভূতিটা যে আমি এই ঘটনার মধ্যে একজন নায়ক, কোনো পার্শ্ব চরিত্র না, আমার একটা সক্রিয় ভূমিকা আছে এবং সেটা আসলে শেষ পর্যন্ত ডিটারমিন করবে, এই সেন্সটা কিন্তু কাজ করে। এবং সেটা কাজ করেছে বিধায় এবারও কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হয়েছে। এটা নষ্ট করার অনেক রকম প্লটের কথা আমরা শুনেছি, অনেক রকম সম্ভাবনা, আশঙ্কার কথা আমরা শুনেছি, কিন্তু সেগুলো আসলে কখনোই কাজ করে না যদি ভোটাররা ঠিক মতন তাদের দায়িত্বটা পালন করেন, তারা যদি সক্রিয় থাকেন। আমি আজকে সকালের একটা ছোট উদাহরণ দিই। আমি যখন যাচ্ছি 9টার সময় আমি বেরিয়েছি, প্রথমে ঢাকা মহিলা কলেজ, যেটা সেই ভোট কেন্দ্রে আমার মেয়ে, সে এবার প্রথম ভোট দিতে যাচ্ছে। তো তার যাওয়ার প্রস্তুতি, তার আগের রাত থেকেই তার যে প্রস্তুতি, যে এবার আমাকে ভোট দিতে হবে। কারণটা হচ্ছে যে ভোট দিতে পারবো, এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে যে দেশের পলিটিক্যাল ইস্যুতে এমন কতগুলো এজেন্ডা তৈরি হয়েছে, সে মনে করছে সে যদি ভোট না দেয় এবং যদি তার কাছ থেকে এই এজেন্ডাটা অন্য কারোর কাছে চলে যায়, তাহলে তার একটা ক্ষতি হবে, অর্থাৎ তার একটা স্টেক আছে। অর্থাৎ ওই যে ইনক্লুশন, যেটা অর্থাৎ অন্তর্ভুক্তির যে জায়গাটা, সেই জায়গাটাতে সে চ্যালেঞ্জ হবে। ফলে সে কিন্তু ভোটটাকে, এবং এটা কি আপনি তরুণ প্রজন্মের যে অংশীদারিত্ব আপনি যেটি বলছেন, সে মনে করছে রাষ্ট্রের একটা অংশ এবং নীতি নির্ধারণে আমি অংশগ্রহণ করব, এই নির্বাচনের কি একটি বড় অন্যতম জায়গা। ফলে আমি সকাল থেকে যেটা দেখলাম, কিন্তু এটা আমি আরেক যে একদম স্পষ্ট, যে আমি যে পাড়ায় থাকি, সে পাড়ায় প্রচুর অভিভাবকরা তাদের এরকম কিশোর বা তরুণ যে সন্তান, যারা কখনোই ভোট দেননি, কারণ এটা তাদের কাছে দ্বিধা আছে যে এটা 2 রকমের ভোট, কীরকমভাবে দিতে হবে, কি ভাঁজ করতে হবে, কারণ এরকম প্রচুর প্রচারণা কিন্তু হয়নি, মানে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে কিন্তু প্রচারণাটা হয়নি। ফলে আমি ওভারহিয়ার করছিলাম যাওয়ার সময়, যে তার বাবা বোঝাচ্ছে যে এরকম কিন্তু ভোট কেন্দ্র থাকবে, তোমাকে কিন্তু লাইনে দাঁড়াতে হতে পারে, তোমাকে কিন্তু জিজ্ঞেস করবে, মানে একটা প্রস্তুতি নিচ্ছে। ফলে এই যে দুটো প্রজন্ম, যাদের একটা অভিজ্ঞতা আছে এবং যাদের আসলে কোনো অভিজ্ঞতা নেই, তারা দুজনে মিলে যে ভোট কেন্দ্রে যাচ্ছে এবং ভোটটা দিচ্ছে, এইটা সমাজের জন্য, আমাদের জন্য আশা জাগানিয়া, খুবই ইতিবাচক একটা জায়গা। নিশ্চয়ই। আমি একটু জনাব শাকিল আরমান, আপনার কাছ থেকে জানতে চাইব, সুনির্দিষ্ট করে যদি বলি যে বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এটার তো বহুমাত্রিক গুরুত্ব রয়েছে বাংলাদেশের এই নির্বাচনের, এবং বিশেষত গণভোটে হ্যাঁ জয়লাভ। এখন পর্যন্ত যে ফলাফল দেখা যাচ্ছে, 75%-এরও বেশি হ্যাঁ জয়যুক্ত হয়েছে, যদিও চূড়ান্ত ফলাফল আমাদের হাতে আসেনি। এর আসলে কি প্রভাব বাংলাদেশের রাজনীতিতে গুণগতভাবে পড়বে? দেখুন, প্রথম কথা, গুণগতভাবে কি পড়বে তার আগের চেয়ে আমি অন্য একটা কথা বলতে চাই, যে এই যে গণভোটটা হলো, খুব জটিল একটা গণভোট, তাই না? এমনি গণভোটের সাথে বাংলাদেশের ভোটারদের খুব একটা পরিচিতি নেই, তাই না? তো সেরকম একটা গণভোট, এবং এই গণভোটটা খুব সিম্পল কোনো কোশ্চেন গণভোট হচ্ছে না, যে আপনার পর্দার রং কি এরকম নীল হবে না, এর আগের 3টা গণভোট খুবই সিম্পল ছিল, নীল হবে না লাল হবে, বিষয়টা এরকম না, ঠিক আছে? যে আমি বলে দিলাম লাল হবে, আমি চাই। এটা অত্যন্ত জটিল একটা কিছু প্রশ্ন নিয়ে এই গণভোটটা হচ্ছে, হ্যাঁ।
যে জটিলতা, আমি অনেক শিক্ষিত মানুষকে জিজ্ঞেস করে দেখেছি, তাদের কোনো ক্লু নেই। তারা বোঝে সামগ্রিকভাবে যে এখানে একটা ব্যালেন্স অফ পাওয়ারের ব্যবস্থা করা হচ্ছে, এক্সিকিউটিভের পাওয়ারটা যেন অনেক বেশি অ্যাকাউন্টেবল হয়, এই সমস্ত বেসিক ধারণাটা আছে। কিন্তু এটা কিন্তু বেসিক ধারণার চাইতে অনেক গভীর একটা বিষয় আর কি। তা আপনি চিন্তা করেন তাহলে গ্রামেগঞ্জের বিশাল সংখ্যক মানুষের কি সম্পর্ক। আমি মানুষের সাথে কথা বলেছি, অনেকের কোনো মিনিমাম ক্লু নাই এটা কি। এবং তার জন্য যে এদেরকে এইরকম জটিল একটা বিষয় তাদের সামনে ঠেলে দিলাম যে তোমরা সিদ্ধান্ত দাও, তার জন্য তাদেরকে প্রস্তুত করা, তাদেরকে শিক্ষিত করা, তার আমি কোনো চেষ্টা দেখিনি। চেষ্টা একটা হয়েছে, শেষ পর্যন্ত গভর্নমেন্ট একটা বলার চেষ্টা করেছে, খুবই দেরিতে এবং খুবই, তাতে কোনো কাজ হয়নি। সবচেয়ে বড় কথা, যারা বড় স্টেক হোল্ডার, যেমন পলিটিক্যাল পার্টির কথা বলছি আমি, সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি, তারা বিন্দুমাত্র তাদের প্রচারণায় কথা আমি কোথাও দেখিনি তারা বলছে। মানে যতটা গুরুত্বের সাথে প্রচার করা উচিত ছিল। মানুষ কিন্তু শেষ পর্যন্ত অন্ধের মতো, এখন আপনি আর একটা ব্যালট পেপার দিয়েছেন, তাকে তো একটা ভোট দিতে হবে, হ্যাঁ, দ্বিতীয়টা মানে সেকেন্ড ভোট মানে আরও পাওয়ারফুল ব্যাপার আর কি। আমি 2টা ভোট দিয়েছি, তো তারা একটা দিয়েছে আর কি। এখন তার একটা সাধারণত মানুষের দেশে কী দেয়, সারা নার পক্ষে কিছু দেয় না, হ্যাঁর পক্ষে দেয়, তো হ্যাঁর পক্ষে দিয়েছে, আমি বুঝতেই পারছি আর কি, না বুঝেই দিয়েছে। কিন্তু বিষয় হচ্ছে যে এই সিদ্ধান্তের উপরে আপনার যদি বিরাট কোনো পরিবর্তন বাংলাদেশে হয়, হ্যাঁ, শাসন কাঠামোতে, তো সেই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা কতটুকু জেনে বুঝে হয়েছে, মানে আরো ইনফর্মড হওয়া দরকার জেনে ছিল। বুঝে এই সিদ্ধান্তটা দিল, হ্যাঁ দিল বা না দিল, সেটা নিয়ে কিন্তু একটা বড় মানে প্রশ্ন সব সময় থেকে যাবে আমার মনে হয় আর কি। এটা ঠিকঠাক মতো হয়নি আর কি। তার মানে আরো ভালো হতে পারতো, আপনি বলছেন প্রচারণার জায়গা থেকে অবশ্যই ভালো হতো, কারণ আপনার এই সমস্ত ডিসিশন ইনফর্মড ডিসিশন হতে হবে। জি, এবং এটাকে আরো আমি সহজ একটা করে ডিসিশন দিলাম, আমি জানি না কিসের ডিসিশন দিলাম, এটা কোনো কাজ হলো? এবং সেই জায়গায় প্রচারণা, আপনি বলছেন রাজনৈতিক দলগুলো আরো ভূমিকা পালন করতে পারতো নিজস্ব প্রচারণার পাশাপাশি। জি, নিশ্চয়ই আমরা কথা বলবো আরো, এবং গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটা ছোট বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জনতার রায়, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, থাকুন আমাদের সাথেই। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত দীপ্ত টিভির নির্বাচনী টকশো বিআরবি কেবলস নিবেদিত জনতার রায়, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। আমাদের সাথে অতিথিরা রয়েছেন, জনাব শাকিল আনোয়ার আমাদের সাথে আছেন, রাজনৈতিক বিশ্লেষক এবং জ্যেষ্ঠ সাংবাদিক। আমরা ফলাফলের দিকে যদি এখন পর্যন্ত যে প্রাপ্ত ফলাফল, তাতে দেখতে পাচ্ছি বিএনপি প্রায় 50টি আসন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন, এবং জামাত জোট তারাও বেশ খানিকটা পেছন আসছেন। তো সার্বিক ফলাফলের জায়গা থেকে কি ধরনের একটি সংসদ হতে যাচ্ছে, বা আমাদের প্রত্যাশার জায়গাটা কীরকম হতে পারে? দেখেন, এগুলো প্রেডিক্ট করা খুব মুশকিল, হ্যাঁ, খুবই মুশকিল। এখন অনেকগুলো বাকি, অনেক বাকি। হ্যাঁ, যদি আমি 68টা ধরি, তার মানে এখন 200 সিট বেশি বাকি। সুতরাং এই 222টার ভেতরে কে কয়টা পাবে এখনও বলা একটু মুশকিল। তবে যদি আপনি আমাকে বলতেই বলেন, বাধ্য করেন বলতে, তাহলে আমি বলবো যে এটি ট্রেন্ড হবে হয়তো, ধরেন এই লেভেলেই এগোবে হয়তো। এবং শেষ পর্যন্ত আমরা যদি দেখি, জামাত যদি 70, 72, 80 এই লেভেলে যায়, যদি ট্রেন্ডটা এরকমই থাকে, তাহলে আমি বলবো জামাতের যে ইলেকটোরাল হিস্ট্রি, তাদের অ্যাচিভমেন্টের যে হিস্ট্রি, সেই তুলনায় এটা একটা বড় অ্যাচিভমেন্ট হবে তাদের। এবং তারা একটা বড় শক্তি নিয়ে তারা ঢুকবে, এবং ঢুকে তারা বেশ ব্যতিব্যস্ত রাখবে বিএনপিকে, অনেক ব্যতিব্যস্ত রাখবে। এবং তারা, আমার ধারণা যেটা হবে, এত বড় একটা শক্তি নিয়ে তারা যদি পার্লামেন্টে যায়, 70টা সিট 80টা সিট যদি হয়, তাহলে তো সাংঘাতিক ব্যাপার আর কি। এরা যেটা করবে, আমার ধারণা সেটা হচ্ছে যে এরা মানে অপোজিশনের থেকে পলিসি ডিকটেট করার চেষ্টা করবে, হ্যাঁ, পলিসি ডিকটেট করার চেষ্টা করবে, এবং সুশাসনের ইস্যুতে নানাভাবে ব্যতিব্যস্ত রাখবে। এবং তারা প্রমাণ করার চেষ্টা করবে, দেখো আমরা এমন একটা রাজনৈতিক দল, আমরা সুশাসনের জন্য মানে আপনি বলছেন যে একটি কার্যকর বিরোধী দল হতে পারে, সাংঘাতিক ব্যাপার। এবং সেখানে আমরা যেহেতু গণভোটের রায়ে দেখতে পাচ্ছি 75% হ্যাঁ, এখন পর্যন্ত আমরা প্রবণতাটা যেটা বুঝতে পারছি, যে পার্সেন্টেজ যেখানেই যাক না কেন হ্যাঁ এর দিকেই বেশি যাচ্ছে। তাতে করে যদি উচ্চ কক্ষ গঠিত হয় এবং এরকম, তখন আসলে অবস্থাটা সুশাসনের জায়গা থেকে কিভাবে উচ্চ কক্ষে যদি, সেখানে যদি মানে শেষ পর্যন্ত যদি মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে আসে, তা ভোট কিন্তু অনেক হবে তাদের, দেখবেন আপনি, সিট যাই হোক না কেন ভোট অনেক হবে আপনি দেখবেন। তো সুতরাং সেখানে তারা একটা বড় সংখ্যা মানে আসন পাবে, এবং সব মিলিয়ে খুবই ব্যস্ত রাখবে আর কি। এবং সেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য কিন্তু খারাপ হবে না।
বাংলাদেশের দেখবেন যে বিরোধী দলগুলো যখন পার্লামেন্টে আছে তারা কিন্তু যতটা না তাদের মানে গভর্নমেন্টকে একটা বিপর্যস্ত করার যত চেষ্টা থাকতো, তার মানে কিছু একটা তাদের পছন্দ হলো না, তারা প্রথমে কি করতো, তারা ওয়াকআউট করতো, তারপরে যেত না তারা পার্লামেন্টে। এই যে পার্লামেন্টের ভেতরে বসে বিভিন্ন আইনি ইস্যুতে পার্লামেন্টে যে সমস্ত ক্ষমতা আছে সেগুলোকে ব্যবহার করে সরকারকে একটা ব্যতিব্যস্ত রাখা, হ্যাঁ, এবং ব্যতিব্যস্ত রাখা মানে কি, তাকে অ্যাকাউন্টেবল করে রাখা, সেটার চেষ্টা কিন্তু আমরা কখনো তেমন দেখিনি। এবং কিংবা পাশাপাশি বিকল্প নিয়ে আসা, আমার ধারণা মানে জামাত তাদেরকে ভবিষ্যতে রেসপন্সিবল একটা পলিটিক্যাল পার্টি হিসেবে তুলে ধরার জন্য সেই কাজটা এবার করবে, হয়তো করবে আর কি। তারা দেখবেন অভিমানের চাইতে তারা ওই যে মানে স্পেসটাকে ইউটিলাইজ করে তাদের ইমেজটাকে রেজ করার একটা চেষ্টা করবে। তো সেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমি এটা নিয়ে একটু জনাব কাজী মারুফের কাছে জানতে চাই, যেটি বলছেন যে চেক অ্যান্ড ব্যালেন্স হবে এবং একেবারে এই যে সব কিছু আমার এরকম উইনার টেক্স অল টাইপের কিছু ঘটবে না একটা, তো সেটি তো আমাদের গণতন্ত্রের জন্য প্রত্যাশিত, বা আমরা যেই বাংলাদেশের কথা বলছি সেখানে তো নিশ্চয়ই এরকম ভারসাম্যই আমরা চাইছি। অবশ্যই আমরা আমাদের কিন্তু এই চাওয়ার জায়গায় আলোচনা করাটা এখনো খুব আর্লি হয়ে যাচ্ছে, কারণ যেহেতু একটা এখনো বড় সংখ্যক ফলাফল আমরা জানি না। কিন্তু যেভাবেই হোক, অর্থাৎ পার্লামেন্টের মানে ক্ষমতা বা সরকার যে দলই গঠন করুক না কেন, এটা পরিষ্কার যে এটা খুব একটা প্রতিযোগিতাময় একটা প্রাণবন্ত পার্লামেন্ট হতে যাচ্ছে, হওয়ার সম্ভাবনা আছে অ্যাটলিস্ট। তো সেটা এ কারণেই যে যেটা শাকিল ভাই বলছিলেন যে আসলে আমাদের সামনে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু আছে, যে আমাদের সংবিধানের সংশোধনের প্রসঙ্গটা এসেছে, সেই সংবিধানের সংশোধনগুলো কিভাবে করব, সেক্ষেত্রে আমার কোন ধরনের মডেলটা আমরা ব্যবহার করব, সেটা নিয়ে যে বিতর্কগুলো, যেটা এতদিন আমরা দেখেছি যে এই ঐকমত্য কমিশনের মধ্যে হয়েছে, মিডিয়াতে হয়েছে, সেই আলোচনাটা যদি সংসদের ভেতরে যায়, সেটা কিন্তু অবশ্যই বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা অন্যতম অর্জন আমি বলবো। জামাতে ইসলামী এই পর্যন্ত যা দেখাচ্ছে, অর্থাৎ যতটুকু ফলাফল আমরা দেখছি, এটা তাদের জন্য ভূমিধ্বস অর্জন, আমি জয় বলবো না, তাদের অর্জন। অর্থাৎ তারা বাংলাদেশের রাজনীতিতে একটা যে লেজিটিমেসির সংকটে ছিল, সেই সংকটটাকে খানিকটা মোকাবেলা করে সরকার গঠনের যে প্রপঞ্চ, যে ধারণা, সেইটাকেই তারা চ্যালেঞ্জ করতে পারছে যে আমরা একটা সরকার গঠনের মতন শক্তি, এইরকম জনমনে এই ধারণা যে তৈরি করতে সক্ষম হয়েছে, এইটা তাদের মানে ঐতিহাসিক না, তাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্জন ইতিমধ্যে তাদের কিন্তু হয়ে গেছে। ফলে এই অর্জনটাকে যদি তারা প্রাতিষ্ঠানিক করতে পারে, অর্থাৎ তারা নীতি বিতর্কে, সংসদীয় আচরণের মধ্যে, সংসদীয় কমিটিগুলোর মধ্যে যদি এইটাকে নিয়ে যেতে পারে, তাহলে নিশ্চিতভাবে সেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভালো হবে। কিন্তু একই সঙ্গে আমাদের আতঙ্কের জায়গাটাও আছে, আশঙ্কার জায়গাটাও আছে, যে আমরা বাংলাদেশে গত 1.5 বছরে আমাদের একটা অন্যতম সংকট ছিল হচ্ছে যে মব সংস্কৃতি, অর্থাৎ আইনের শাসন না থাকা, আইনের প্রয়োগ না থাকা, আইনটাকে নিজের হাতে তুলে নেওয়া। সেইটা যদি সংসদ কার্যকর থাকে, তাহলে আমি আশা করব যে এই মবের রাজনীতিটা জামাত ইসলামী বন্ধ করবে। সেই রূপান্তরটা নিয়ে আমরা বিস্তারিত হয়তো কথা বলবো। আমি জনাব আলতাফ পারভেজ একটু শুনতে চাই এই জায়গাটাতে। একটা বড় আলোচনা কিন্তু আমাদের যে তরুণ, বিশেষ করে আমি দল হিসেবে এনসিপি কিংবা তরুণ যে রাজনীতিকরা এবার প্রথমবারের মতো রাজনীতিতে আমরা বলবো ভোটে দাঁড়িয়েছে এবং জামাতের সাথে জোট করেছে এনসিপি, এইটার কোনো প্রভাব এবারের নির্বাচনী ফলাফল কিংবা সার্বিক নির্বাচনে আপনি পরিলক্ষণ করেন কিনা? আমি জামাত জোটের সফলতাটাকে শুধু জামাতের সফলতা হিসেবে দেখছি, এবং এই সফলতার যে ভবিষ্যৎ পার্শ্বফল আলোচনায় এসেছে, আমি বলবো এটাকে আমরা যেন উচ্ছ্বাসের সঙ্গে একটু সংকীর্ণভাবে না দেখি। জামাতের রাজনীতি কিন্তু শুধু পার্লামেন্টে সীমাবদ্ধ থাকবে না। পার্লামেন্টে তারা অবশ্যই সুশাসনের পক্ষে বা রেসপন্সিবল বিরোধী দল, রেসপন্সিবল রাজনৈতিক দল হিসাবে প্লে করবে, কিন্তু সমাজে তারা তাদের ধর্মভিত্তিক রাজনীতিরই প্রসার ঘটাবে। অর্থাৎ সে দুইটা স্তরে কাজ করবে, এবং এইটা হবে একটা নতুন ব্যাপার আর কি। ফলে আমি বলবো জামাতের ভবিষ্যৎটা একদিকে যেমন পার্লামেন্টারি পদ্ধতিতে সে এগিয়ে নেবে, একই সাথে সে সমাজ
সমাজেও সে একটা সোশ্যাল পার্টিও, সামাজিক পার্টিও। বিএনপি আওয়ামী লীগ যতটা রাজনৈতিক দল, জামাত রাজনৈতিক দল এবং একই সাথে একটা সামাজিক শক্তি। ফলে জামাতের এই সুযোগটা, এই উত্থানটা তারা সামাজিক পরিসরেও কাজে লাগাবে। এবং আপনি খেয়াল করুন যে অন্য অন্য ইসলামী দলগুলো এবার ভালো ফলাফল করেনি, ফলে ওই দিক থেকেও সে একটা সুবিধাজনক অবস্থা তৈরি করেছে। অন্যগুলোর জায়গাটাও সে ওই পরিসর দখল করে নেবে। এবং এনসিপি তার সঙ্গে থাকায় তার সুবিধা হলো শুধু এইটুকু, তরুণদের সে আরও সহজে তার ফোল্ডে আনতে পারবে। আচ্ছা, এই জায়গায় আলোচনায় একটা স্বাভাবিকভাবেই চলে আসে যে আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ এবার এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু তাদের তো একটা সমর্থন এবং বলবো সাংগঠনিক একটা অবস্থান রয়েছে, যেটি হচ্ছে সামনের দিনে যখন বহুদলীয় গণতন্ত্রের কথা বলবো, সেটা আসলে এই মূল যে রাজনীতির আমরা এখন বলছি দুটো ধারা, যে মেরুকরণের যে নতুন মেরুকরণ হবে কিনা বা কিরকম করে দেখেন? এটা নির্ভর করবে এখন বিএনপি কি পজিশন নেবে। বিএনপি যদি মধ্যপন্থী অবস্থান বজায় রাখে এবং জামাত যদি তার ডানপন্থী অবস্থান বজায় থাকে, তাহলে আওয়ামী লীগের জন্য স্পেস খুবই কম আমি বলবো। এবং আজকের ভোটের যে ট্রেন্ড আপনি দেখবেন যে যেই এখনও এটা আর্লি আমার বলা হচ্ছে, যেই জেলাগুলো, যেই আসনগুলো আওয়ামী লীগ প্রভাবিত ছিল সেগুলো কিন্তু জামাত ভালো করেছে। এখানে অনুমান করা যায় আওয়ামী লীগ ভোটের বড় অংশ আওয়ামী লীগের কর্মীরা তাদের নিরাপত্তাজনিত কারণে জামাতকে দিয়েছে, বিএনপি সেরকম ভোট কম পেয়েছে। আমি বলবো সব মিলে বিএনপির রাজনৈতিক ভূমিকা সংসদে যখন পলিসি ইস্যুগুলো আসবে বা জাতীয় পর্যায়ে যখন পলিসি ইস্যুগুলো আলাপ উঠবে, তখন বিএনপি কী ধরনের পজিশন নিচ্ছে, সে কি ডান দিকে ঝুঁকছে না মধ্যপন্থী অবস্থান বজায় রাখছে, তার উপর আওয়ামী লীগের ভবিষ্যৎটা নির্ভর করবে। ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে সাহায্য করবে। এবং সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো, এখন যে মাঠের রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের ভেতরে কোনো ধরনের পরিবর্তন যেটি এখনো পর্যন্ত আশান্বিতভাবে দেখা যাচ্ছে না কিন্তু করা উচিত, এরকম কোনো কিছু রয়েছে কিনা আপনাদের মূল্যায়নে? অবশ্যই আমাদের সংকট তো হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তাদের অভ্যন্তরেই গণতান্ত্রিক চর্চা নেই। আমরা যে মনোনয়নগুলো দেখেছি সেই মনোনয়নগুলো তো চাপিয়ে দেওয়া, এটা এমন না যে সেগুলো নিচ থেকে উঠে এসেছে। ফলে এটা তো খুব মৌলিক একটা সংকটের জায়গা যে রাজনৈতিক দলগুলো তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে গণতান্ত্রিক করা, তাদের আর্থিক ব্যবস্থাপনাগুলোকে স্বচ্ছ করা এবং তাদের মনোনয়ন সহ যে সংসদীয় যে চর্চাগুলো আছে সেই সংসদীয় চর্চাগুলোতে এই পরিবারতন্ত্রের বাইরে এসে একটা কার্যকর রাজনৈতিক দল হিসেবে তাদের নিয়ম এবং তাদের চর্চাগুলো তৈরি করতে হবে। তো সেটা এখনো দেখা যাচ্ছে না, কিন্তু আমার মনে হয় না যে পুরনো খেলাতে আর চলবে। ফলে আপনি বলছেন যে এই যে যেটি আমরা বলি যে পপুলেশন ডিভিডেন্টের ভেতর দিয়ে যাচ্ছি, যে তরুণ প্রজন্ম যে চাহিদা সেটি যদি বুঝতে না পারে রাজনৈতিক দলগুলো, তাহলে পুরনো ধাঁচের রাজনীতি বেশি দিন টিকবে না আপনি বলছেন। জি জনাব আলতাফ পারভেজ, আপনি কি মনে করেন? এবং জনাব তারেক রহমান যে কথাটি বলেছেন যে আন্দোলনের সহযোগিতা, আমার মনে হয় তারেক রহমানের কথা একটা ইঙ্গিত রয়েছে, সেটা হলো জামাত জোটের উত্থানের মধ্য দিয়ে এটাকে ভবিষ্যতে মোকাবেলার জন্য, যদি বলি মোকাবেলা শব্দটা হয়তো একটু কঠোর শোনাবে, বিএনপি চেষ্টা করবে একটা জাতীয় সরকার, কিছু দলকে বাছাই করে যারা আন্দোলনে তাদের সঙ্গী ছিল, যারা কেউ নির্বাচিত হয়েছে কোনো দল থেকে, কোনো দল থেকে হয়নি, তারা সেই দলগুলোর প্রতিনিধিদের নিয়ে একটা একক সরকার নয়, একটা জোট সরকার বা জাতীয় সরকার যাচ্ছে কিছু করবে। এটা তাদের শক্তি আরও বাড়াবে। এর ফলে আবার অন্য একটা ব্যাপার হবে, একদিকে বিএনপির নেতৃত্বে একটা জোট সরকার এবং জামাতের নেতৃত্বে একটা জোট বিরোধী দল, এই দুই ধারায় রাজনীতি চলবে এরকম নয়। এর মাঝে আমি বলবো যে একটা আগামী দিনগুলোতে খুব শিগগির ছোট ছোট অনেকগুলো দলের উত্থান ঘটবে, তারা হয়তো লম্বা সময় ধরে কাজের প্রস্তুতি নিয়ে নামবে। মানে সব মিলে বাংলাদেশের রাজনীতির আপনি যেটা বললেন মোজাইকটা আমি কিছু ধীর লয়ের কিন্তু সুস্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত পাচ্ছি। আচ্ছা, এবারে যে প্রসঙ্গটিতে যেতে চাই এটি হচ্ছে এই নির্বাচনে নারীর অংশগ্রহণ, বিশেষত প্রার্থী হিসেবে, ভোটার হিসেবে। আমরা জানি যে প্রায় 6,28,00,000-এরও বেশি নারী ভোটার ছিল। আমরা গণমাধ্যমে সকাল থেকে দেখেছি শুরুর দিকে নারীদের অংশগ্রহণ, ভোটার। আমরা হয়তো পরবর্তীতে জানতে পারবো যে নারী পুরুষ ভোটার কেমন ছিল, কিন্তু প্রার্থীর ক্ষেত্রে আমরা কিন্তু তুলনামূলকভাবে যে কোনো সময়ের চাইতে দেখেছি অনেক কম। 83 জন প্রার্থী ছিল, তার মধ্যে দলীয় প্রার্থী ছিলেন 63 জন, এবং আমরা জানি না এখন পর্যন্ত চূড়ান্ত ফলাফল আসলে কতজন জিতে এসেছেন। ফলে দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের যে কথাটি বলছি, সেই জায়গা থেকে আমরা কি কিছুটা পিছিয়ে যাচ্ছি কিনা, কিভাবে দেখেন? শুনতে চাই। ভয়ঙ্করভাবে পিছিয়ে যাচ্ছি। বিএনপি নারী প্রার্থী দিয়েছে 10 জন আর জামাত দেয়নি,
তার মানে প্রধান দুই দলের নারী প্রার্থী 10 জন, আরও হয়তো স্বতন্ত্র কিছু আছে। তার মানে বাংলাদেশের ইতিহাসের এবারের সংসদটা হবে সবচেয়ে কম নারী নিয়ে। হয়তো পরে সংরক্ষিত আসনে বা উচ্চকক্ষে কিছু নারীকে বিভিন্ন দল নিয়ে আসবে, আনবে কিনা তাও নিশ্চিত না। নারীদের দিক থেকে এবারের নির্বাচনটা খুবই হতাশাজনক। ফলে এবং এটা নিয়ে বিস্তর কথা হয়েছে, দেশে কথা হয়েছে, বিদেশে কথা হয়েছে, এটা খুব বিস্ময়কর হয়েছে। কারণ বৈশ্বিকভাবে এখন বিশ্বের পার্লামেন্টগুলোতে নারীদের গড় হলো 26%। আমাদের পাশে নেপালে নির্বাচন হবে 2 সপ্তাহ পরেই, তারাও একটা গণঅভ্যুত্থানের মধ্যে গিয়েছে। নেপালের দলগুলো 10% উপরে নারী প্রার্থী দিয়েছে গড়ে। ফলে আমরা নেপালের চেয়েও পিছনে পড়ে গেলাম এই ক্ষেত্রে। তো এইটা একটা হতাশাজনক ব্যাপার হয়েছে, সংখ্যালঘুদের ক্ষেত্রেও হতাশার ব্যাপার ঘটেছে। ফলে এবারে আমরা একটা নির্বাচন হলো সুষ্ঠু, আমরা একটা সুন্দর সংসদ পাবো, একটা সংসদীয় রাজনীতিতে অভিষেক ঘটলো, কিন্তু 24-এর অভ্যুত্থানে যে অন্তর্ভুক্তিমূলক যে কথাটা ছিল সেটা এখানে আমরা পাবো না। ফলে একটা অন্য পুরুষতান্ত্রিক একটা পার্লামেন্ট, নারী মুক্ত, মানে বহুত্ববাদী কিছু পাবো না আমরা, এটাই বাস্তবতা। এখন এরকম বাস্তবতায় ওই যে বললাম, অনেকগুলো নতুন দলের আমি উত্থানের পদধ্বনি শুনছি, যেখানে ওই মাঝের বিএনপি এবং জামাত যেসব জায়গায় ফেল করেছে বা ফেল করবে তাকে আঁকড়ে ধরে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে আঁকড়ে ধরে একটা নতুন রাজনীতির সম্ভাবনাও বা জায়গাও আছে এখানে, এবং সেটা আমার মনে হয় খালি থাকবে না আর কি। আচ্ছা, এটি নিয়ে আপনি যেহেতু প্রসঙ্গটি এনেছেন, আমি জনাব কাজী মারুফের কাছে জানতে চাই যে আন্তর্জাতিকভাবে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা এবং বাংলাদেশের ইমেজ নিয়ে, বিশেষত আমরা নির্বাচনী পর্যবেক্ষক, আজকে ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষকরা বারবার করে বলছিলেন যে এটাকে ইনক্লুসিভ করা, নারীর অংশগ্রহণের বিষয়টি জাতিসংঘ থেকেও এই কথা বলা হয়েছে। সেই জায়গায় একটি সুষ্ঠু অন্যান্য জায়গাগুলোতে হয়তো বড় দাগের কোনো আমরা ব্যত্যয় দেখিনি, কিন্তু সার্বিকভাবে এটি আসলে সামনের দিনে বাংলাদেশকে বিশ্ব দরবারে কোনোভাবে ইতিবাচক বা নেতিবাচকভাবে কোথাও প্রভাব ফেলবে কিনা বাংলাদেশের ইমেজ তৈরিতে? দেখুন, প্রথমত একটা নির্বাচন এবং সেখানে সাধারণ ভোটাররা নির্বিঘ্নে অংশগ্রহণ করেছে, অর্থাৎ বাংলাদেশের মানুষের ভেতরে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি যে আগ্রহ আছে, তার যে চিরন্তন একটা উদ্যোগ আছে, সেই আগ্রহ এবং উদ্যোগ তার এবং একটা আমি বলবো যে কমিটমেন্ট আছে, সেটার একটা প্রকাশ। ফলে বাংলাদেশকে বিভিন্ন জায়গায় নেতিবাচকভাবে যে এটা খুব একটা এক্সট্রিম রাইটিস্টদের জায়গা, এটা গোড়াদের জায়গা, এরকম করে যারা উপস্থাপন করতে চায়, সেই জায়গাটাতে একটা ভিন্ন বার্তা গেল যে আসলে না, বাংলাদেশের মানুষ মুক্ত, তারা গণতান্ত্রিক চর্চার প্রতি আগ্রহী এবং তারা সেটা করতে চায়, এবং সব আন্দোলনের ইতিহাস এবং এই নির্বাচনের ইতিহাস যে সেটি তারা প্রমাণ করলো। ফলে আমি বলবো যে এটা একটা ইতিবাচক ইমেজ যাবে। কিন্তু এর ভেতরে যে যদি আমরা দেখি যে আসলেই যা নির্বাচনটা হলো, যে জনপ্রতিনিধিদেরকে আমরা নির্বাচন করলাম, তাদের ভেতরের গঠনটা কীরকম, আমরা তো দেখেছি দুর্ভাগ্যজনকভাবে যে এইবারের নির্বাচনে যে রাজনৈতিক দলগুলো তাদের যে ইশতেহার ঘোষণা করেছে, সেই ইশতেহারের মধ্যে উল্লেখযোগ্যভাবে নারীর অবস্থান একদম নেই। নারীর অবস্থান বলতে নারী বিষয়ে, নারী প্রসঙ্গে, নারীর ইস্যুতে তার অনুপস্থিতি রয়েছে। আমরা দেখেছি আমাদের যে জাতিগত সাংস্কৃতিক যে বৈচিত্র্য আছে, সেই বৈচিত্র্যেরও প্রতিনিধিত্ব খুবই কম। অর্থাৎ সেগুলোর ব্যাপারে কি করব, সেই বৈচিত্র্য রক্ষাতে দলগুলো কোন ধরনের নীতি কর্মসূচি গ্রহণ করবেন, তার ব্যাপারেও খুব সুস্পষ্ট ধারণা নেই। তো এইসব যদি আমরা মানদণ্ড হিসেবে ব্যবহার করি, তাহলে যে প্রতিনিধিদেরকে আমরা নির্বাচন করলাম তার ভিতরে সেটা খুব একরৈখিক এবং সেটা পুরুষতান্ত্রিক, এবং সেটা নিয়ে অনেক বেশি হয়তো আমরা এই মুহূর্তে খুব বড় রকমের আশাবাদী অন্তর্ভুক্তিমূলক জায়গা থেকে হতে পারবো না। কিন্তু এটা খুব স্ট্যাটিক ব্যাপার না। অর্থাৎ রাজনৈতিক দলগুলো কিন্তু তার সামনে যে নেগোসিয়েশন আছে, তার সামনে যে কাজগুলো আছে, যে নীতিগুলো আছে, যেটা তাকে নিতে হবে, সেই জায়গায় কিন্তু সে নারীদেরকে নিয়ে আসতে পারে। কিন্তু যেহেতু বিরোধী দলের নির্বাচনী ইশতেহারে এই ব্যাপারে একেবারেই কিছু নেই, ফলে সরকারি দলের উপরে এই নারী প্রসঙ্গে কোনো পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে কোনো চাপ বিরোধী দলের পক্ষ থেকে থাকবে না। ফলে মানে স্বপ্রণোদিত হয়ে যদি সরকারি দল করে তাহলে তবে আমরা আশা করি যে একটা লিবারাল স্পেস যদি তৈরি হয়, সেই লিবারাল স্পেসে আমাদের আরও অনেক রাজনৈতিক শক্তি, নাগরিক সমাজ, মিডিয়া, বিশেষ করে নারীরা
তারা তাদের কণ্ঠটাকে যদি জোরালো করে তাহলে রাজনৈতিক দলকে বা সরকারকে সেগুলো অস্বীকার করে যাব কিংবা সেগুলোকে একেবারেই গুরুত্ব দিব না এরকম অবস্থান রাখা খুব কঠিন হবে। ফলে পরিবর্তন একেবারে হবে না আমি সেটা বলতে চাচ্ছি না এই মুহূর্তে। আমি আশা করি যে বিএনপি পার্টিকুলারলি যারা ক্ষমতা গঠন মানে যারা ক্ষমতায় যেতে যাচ্ছে তারা নিশ্চয়ই এই দাবিগুলোর ব্যাপারে সংবেদনশীল হবেন এবং অবশ্যই নারীদের জন্য নারীদেরকে নিয়ে নীতি এবং কর্মসূচি গ্রহণ করবেন। আপনি প্রসঙ্গক্রমেই সুশীল সমাজ এই কথাটি এনেছেন, তো আমরা সেটি নিয়ে একটু কথা বলতে চাই যে বিগত দিনে আমরা যদি বলি যে সিভিক স্পেসের কথা বলা হয়, সুশীল সমাজের অংশগ্রহণ, নানা প্রশ্নবিদ্ধতা রয়েছে এর ভেতরে, তাদের অবস্থান, তাদের নানা বিষয় নিয়ে। এবং পরবর্তীতে জুলাই অভ্যুত্থানের সময় আমরা যখন তারুণ্যের সংকটে দেখলাম, তখন প্রধান সারি থেকে দেখলাম পেছনের দিকে সুশীল সমাজ চলে গেল, পেছন থেকে নানা রকম হয়তো সামনের দিনগুলোতে যখন আমরা আশাবাদী যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা পুনঃযাত্রা শুরু হচ্ছে, আমরা যদি সেখানে বলি, সেইখানে আপনি কতটুকু আশা দেখেন, বিশেষ করে সুশীল সমাজ বা সিভিল সোসাইটি কীরকম ভূমিকা রাখতে পারে বা কেমন রাখা উচিত অতীতের অভিজ্ঞতা থেকে? অনেকটা আমি যদি এই শব্দটাই ব্যবহার করি, দলকানা সুশীল সমাজ না হয়ে আসলেই জাতির সুশীল সমাজ বলতে যেটি বোঝায় যে জাতির মননের প্রতিচ্ছবি হবে, জাতির আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু হবে, সেরকম সুশীল সমাজ আমরা করতে পারবো কিনা? এই বিষয়ে আমি আশাবাদী না। একটু আমি ব্যাখ্যা করে বলি। আমাদের দেশে নাগরিক সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছেন, লেখক, সাংবাদিক, শিল্পী, পেশাজীবী, নানা ধরনের, যারা দেশ নিয়ে ভাবেন, কথা বলেন, কিছু কাজ করেন, মাঠে চিৎকার করেন, অন্তত নানা বিষয়ে সরকার ভিন্ন মত তুলে ধরেন, এদের অর্ধেককেই আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের রাজনীতি দিয়ে শেষ করে দেওয়া হয়েছে, তাদের সামাজিক গ্রহণযোগ্যতা ধ্বংস করে দেওয়া হয়েছে। বাকি যারা ছিলেন তাদের অন্তর্বর্তীকালীন সরকার এসে নানা ডিজি দপ্তরের অধিদপ্তরে নিয়োগ দিয়ে তাদের আরেক অংশকে, তাদেরও গ্রহণযোগ্যতা শেষ করে দিয়েছে। এখন নাগরিক সমাজের সেরকম কণ্ঠস্বর খুব কম আছে, যারা দেশের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, কোনো জনগোষ্ঠীর প্রয়োজনে সত্য কথা সাহস নিয়ে রাস্তায় নামবে, লিখবে, বলবে, এরকম খুব কম। আমাদের নাগরিক সমাজের নেতৃবৃন্দ খুবই সুবিধাবাদী, সামান্য সুযোগ সুবিধার লোভে তারা মানে কোনো দলের মধ্যে ভিড়ে যান। আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেখেছি, এখন যদি বিএনপি সরকার গঠন করে তাদের আমলেও এটা না দেখার আমি ভরসা পাই না। আসলে ভরসাটা তাহলে কোথায়? আমার মতে ভরসাটা যে 24-এর অভ্যুত্থানে যে হাজার হাজার তরুণ রাজপথে নেমেছিল, তারা এখন আর রাজনীতির মাঠে নেই। গত 17 মাসে নানা ঘটনায় তারা অনেকটা কোণঠাসা হয়ে ঘরে ফিরে গেছে। তারা যদি রাজনীতিতে আসে, আসলে সংগ্রামটা পুরোদস্তুর রাজনৈতিক, এখানে সুশীল ধাঁচে কোনো পরিবর্তন হবে না, সেরকম সংগ্রামী নাগরিক সমাজের নেতৃত্ব আমাদের নেই। ফলে রাজনৈতিক সংগ্রামটা রাজনৈতিকভাবে এখানে গড়ে তুলতে হবে এবং সেইটার সম্ভাবনা আমি অন্তত দেখি। অনেকগুলো ছোট ছোট দল এখানে গড়ে উঠবে, গড়ে ওঠার প্রক্রিয়া আছে, কিন্তু তারা কতটা কাজ করতে পারে তাদের কিছু সময় দিতে হবে। 1 বছর 1.5 বছরের ভিতর সেটা স্পষ্ট হবে আমি মনে করি। জি, জনাব কাজী মারুফ, আপনি? যে আমি অবশ্যই আমি অতটা হতাশ না, এটা আমাকে বলতে হবে যে নাগরিক সমাজের ব্যাপারটাও খুব মানে এটাও আমরা বলি মনোলিথিক না, আমি মানে এটা একক কোনো ব্যাপার না, অর্থাৎ এটার মধ্যেও বৈচিত্র্য আছে, ভিন্নতা আছে। ফলে নাগরিক সমাজের যে ভূমিকা বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মুহূর্তে যে ভূমিকাগুলো পালন করে সেগুলো আগে থেকে যে একটা বাঁধানোর রেলপথ ধরে সবসময় চলে সেরকম হয় না। এটা রাজনৈতিক ক্ষেত্রগুলোর মধ্যে অনেকগুলো চলক থাকে, সেইগুলোর অনেক স্পার্ক তৈরি হতে পারে, তখন নাগরিক সমাজও তাদের ভূমিকা পরিবর্তন করতে পারে। আসলে ক্ষমতার সঙ্গে থাকা কিংবা প্রতিপত্তি বৃত্তের লোভে থাকা, যেটা বললেন যে সুবিধাবাদী চরিত্র, সেটা নাগরিক সমাজের বরাবরই ছিল, এটা সব পৃথিবীতে সব জায়গাতেই আছে। কিন্তু যারা ভিন্ন স্বর নিয়ে থাকে, যারা ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে, এই সংখ্যাটা বরাবরই কম, সব দেশেই কম, সবসময়ই কম। ফলে আমাদের দেশেও সেটা আছে এবং আমরা অতীতে দেখেছি যে বড় অংশকে পাইনি, কিন্তু আমরা কাউকে পেয়েছি, তারা কিন্তু ঠিকই বাকিদেরকে পথ দেখিয়েছে। ফলে আমি এখনও মনে করি যে একটা নাগরিক সমাজ থাকতে গেলে আপনার রাষ্ট্রের সঙ্গে তার যে একটা দূরত্ব থাকা দরকার, সেই দূরত্বটা আমাদের সমাজেও কেউ রাখার চেষ্টা করেন। তো সেই উদ্যোগটা হয়তো আমরা ঠিক সবসময় চোখে দেখি না, কারণ মিডিয়াতে যদি বলি, আমরা খবরের কাগজে যদি বলি, তাহলে আপনি ওই কিছু চেনা মুখকে আপনি পাবেন, কিন্তু
এর বাইরেও একটা বড় অংশ আছে, আমার আমার জেলা শহরে আছে, আমার গ্রামীণ সমাজে আছে, সেখানেও কিন্তু অনেক মানুষ এই ভিন্ন স্বর ভিন্ন মত নিয়ে থাকেন, তারা ক্ষমতার কাছে বিক্রি হন না, এরকম মানুষ আছেন কিন্তু। তো সেই মানুষগুলো বরাবরই কম থাকে। আমি আশা করি যে সরকার যদি তাদের উপরে এরকম খড়গহস্ত নিয়ে ঝাঁপিয়ে না পড়ে প্রথম দিন থেকে, তাহলে এই সরকারকেও পরামর্শ এবং তার সমালোচনা করার জন্য মানুষ থাকবে এবং তারা সেটা করবেন। যে এই সমালোচনার কথা যেহেতু বললেন, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে অনেক সমালোচনা রয়েছে, তাদের পারফরমেন্স নিয়ে। তাদের একটি জায়গায় অনেকেই একমত পোষণ করেন যে তুলনামূলকভাবে অতীতের যে কোনো সময়ের চাইতে মত প্রকাশ, ভিন্ন মত প্রকাশ কিংবা আমরা বলি যে মত প্রকাশের যে স্বাধীনতা, সেই চর্চাটির জায়গা তৈরি করে দিতে পেরেছে অন্তর্বর্তীকালীন সরকার। সামনে যখন নির্বাচিত সরকার আসবে, এই ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে, বিশেষত গণমাধ্যমের কথা বলি, আমরা জানি যে সোশ্যাল মিডিয়া সহ নানা জায়গায় অপতথ্যও রয়েছে নানা রকম, এই সব কিছু মিলে সেই ধারাবাহিকতা, মত প্রকাশের স্বাধীনতাটা যেন বহমান থাকে, সেইখানে কোনো পরামর্শ রয়েছে কিনা? এটা আমি একটু একটা কথা জি প্লিজ প্লিজ সরি প্লিজ। আপনি যেটা বললেন সংবাদপত্রের স্বাধীনতা দিতে, বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম ঢাকার কেন্দ্রে দুটো প্রধান কাগজে আগুন লাগিয়ে দেওয়া হলো, ঘন্টার পর ঘন্টা ধরে পুড়লো, সরকারের পক্ষ থেকে পরিস্থিতিতে হস্তক্ষেপ করা হলো। এর চেয়ে বড় নজির যে ভিন্ন মতকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা, মানে এর চেয়ে খারাপ চেষ্টা তো আর হতে পারে না। সেটা কিন্তু এই সরকারের আমলে আমরা দেখেছি, এবং এইটার জন্য সরকার খুব বেশি মানে দায়বোধ করেছে, কোনো ক্ষতিপূরণ দিয়েছে, বড় ধরনের বিচার আচার করেছে, সেটা কিন্তু ঘটেনি। বরং সরকারের সাথে যুক্ত অনেকে এটাকে জায়েজ করার চেষ্টা করেছে, এটাকে প্রেশার গ্রুপ, এটাকে ন্যায্য ক্ষোভ, এটাকে মব বলা যাবে না, এটাকে বিপ্লব বলতে হবে, ইত্যাদি কথাই বলেছে। ফলে আমি এটা এন্ডোর্স করছি না, আমি স্যার বলবে, আমি মনে করি বিগত 17 মাসের অভিজ্ঞতা ভিন্ন মতদের জন্য ভয়ানক ভীতিকর ছিল। আমি একদম এই মতের সাথে দ্বিমত পোষণ করার একদমই জায়গা নেই। মানে আপনার চাপটা তো সবসময় যে সরকারি গোয়েন্দা সংস্থা করে সেটা না। আমি একটা মতামত দিলাম আজকে ফেসবুকে, এবং সেটা যদি কারোর পছন্দ না হয়, তাহলে আমাকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এসে আক্রমণ করা শুরু করলে এবং পরের দিন আমার বাড়ি এসে আগুন ধরিয়ে দিল। এই ঘটনাগুলো তো ঘটছে। অর্থাৎ আমি আমার জীবনযাপন নিয়ে, আমার বিশ্বাস নিয়ে, আমার সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিয়ে আমি যখনই এই এখন যারা ক্ষমতাশালী, এখন যারা প্রভাবশালী, তাদের মতের বাইরে একটা কিছু বলছি, তখনই বিভিন্ন রকমের আক্রমণ চলছে। এই খবরের কাগজগুলো যেগুলোতে আক্রমণ করা হয়েছে, সেটা তো চূড়ান্ত নজির। মানে এর চেয়ে বরং আপনি কোনো গোয়েন্দা সংস্থার একটা ফোন পাওয়াই বরং সহজ কাজ। এটা তো আমাকে প্রাণে মেরে ফেলার মতন একটা চেষ্টা। অর্থাৎ আপনার সংকটটা কোথায়? সংকটের জায়গাটা হচ্ছে যে আসলে আইনের শাসনটাই যদি প্রতিষ্ঠা আমরা না করতে পারি, তাহলে কারোর মতই থাকে না, কারোরই কোনো স্বাধীনতাটা থাকে না। আমার কোনো কিছু পছন্দ হচ্ছে না, আপনি 10 জন মানুষকে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দিয়ে আমার বাড়ির সামনে ভাঙচুর করা শুরু করলেন, এই ঘটনাগুলো তো হয়েছে। তাহলে এটাতে আমার মত প্রকাশের জায়গাটা কোথায় থাকছে? ফলে হ্যাঁ, নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে আমরা এর আগে যেরকম দেখেছি সেই জায়গাটা ছিল না, কিন্তু মত প্রকাশের যে স্পেস, আসলে যে স্বাধীন একটা স্পেস, সেটা আসলে এই গত 1.5 বছরও ছিল না। ওই পথের যেটা প্রভাবশালী মত, সেই মতের পক্ষে বললে যেমন এখনো আমি আরামে থাকতে পারি, তখনও আমি আরামে থাকতে পারতাম। ফলে এটার মানে আপনি পরীক্ষাটা সংখ্যাগরিষ্ঠের সাথে গা মেলালে আমি নিরাপদ থাকছি, সেটার বাইরে কোনো সুরক্ষা আমি এই সময় পাইনি। আচ্ছা, তবে একটা যেহেতু পার্লামেন্ট গঠিত হচ্ছে, একটা গণতন্ত্রের নতুন অভিযাত্রা শুরু হয়েছে, এখন কিন্তু আশা করা যায় যে রাজনীতিবিদরা ভিন্ন মতকেও সহ্য করবেন, কারণ পার্লামেন্টে তো একটা অপোজিশনকে তারা সহ্য করছেন। এখন নাগরিক সমাজে, সাধারণ সমাজে যে 2-4 জন যদি ভিন্ন মতাবলম্বী থাকে, 2-1টা কাগজ, 2-1টা টেলিভিশন চ্যানেল ভিন্ন মত তুলে ধরে, এটা কিন্তু সরকারের জন্য সুবিধাজনক। সরকারের বন্ধু হতে পারে ভিন্ন মতাবলম্বীরাই কেবল। দেখুন, 1974 সালে যদি আওয়ামী লীগের বিরোধী কাগজ থাকতো, 74 সালের দুর্ভিক্ষ শেখ মুজিবুর রহমান সহজে মোকাবেলা করতে পারতেন। মানে আপনার প্রতিপক্ষ আপনার বন্ধু প্রতিরক্ষা হতে পারে। আপনি খারাপ একটা ঘটনা, কোথাও সংকট হয়েছে, এটা কেবলমাত্র আপনার বিরোধী পক্ষের কাগজের মাধ্যমে জানতে পারেন। মানে আপনার দুর্বলতা চিহ্নিত করতে পারেন। হ্যাঁ, তখন আপনি দ্রুত সংশোধন করতে পারেন পরিস্থিতি। ফলে ভিন্ন মতাবলম্বী থাকা একটা সরকারের জন্য আসলে প্রয়োজনীয়, লাভজনক, সুবিধাজনক। কিন্তু আমাদের সরকারগুলো সেটা বুঝতে পারেই না।
না, আমাদের যে রাজনৈতিক চর্চা তাতে তো আমরা তোষামত পছন্দ করি, আমরা সব সময় হ্যাঁ হ্যাঁ পেতে পছন্দ করি। সেই জায়গা থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি এই আলোচনায় বারবার করে অনেকেই বলছেন যে রাজনীতির সাথে সন্ত্রাস বা অন্যান্য বিষয়গুলোর কথা বলছে। আমরা নির্বাচনী ইশতেহারে যেটি দেখি যে দুর্নীতির কথাটি বারবার করে এসছে। সকল রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করেছে, এবারে 50টি রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ করেছে, সবাই কিন্তু সবার আগে এগিয়ে রেখেছে দুর্নীতি নির্মূল করা হবে, এবং এটি নিয়ে নানা রকমের হাস্যরসও হয়েছে ম্যানিফেস্টো নিয়ে, তাদের অতীত কার্যক্রম নিয়ে। তো সেই জায়গায় কতটা আমরা আশাবাদী হতে পারি যে এখন যারা জিতে এসেছে, সরকারে যাক বিরোধী দলে যাক, এই দুর্নীতির হ্রাস টেনে ধরতে পারবেন কিনা? আশা দিয়ে তো মানুষ বাঁচে, মানুষ আসলে তার আশার সমানই বড়, কিন্তু আসলে রেকর্ডপত্র কিন্তু ভালো না আমাদের। দেখুন, গত 17 মাস তো একটা নির্দলীয় সরকার ছিল, অরাজনৈতিক সরকার, গণঅভ্যুত্থানের সরকার। আমি কালকেই দেখলাম টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এইবারের যে রিপোর্ট দিয়েছে, বাংলাদেশের কিন্তু গত 17 মাসে অবস্থার খুব একটা হেরফের হয়নি। অর্থাৎ এরকম সময়েও দুর্নীতির যে অভ্যাস, চর্চা, ব্যবস্থা আমাদের এখানে ছিল, সেটা আমরা খুব বেশি পরিবর্তন ঘটাতে পারিনি এই আমলেও, অরাজনৈতিক আমলেও। তার মানে আগামীতেও আমি আশাবাদী হওয়ার বাস্তব কারণ ঘটে নাই। তবে রাজনীতিবিদরা এবারে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের অভিজ্ঞতার কারণে, মানুষ তো দুর্নীতিতে ক্ষুব্ধ, কিন্তু দুর্নীতির এখানে একটা কাঠামোগত চেহারা আছে। এটা একজন ব্যক্তি, একজন প্রধানমন্ত্রী, একজন মন্ত্রী চাইলেই এটা বন্ধ করতে পারবে না। আমাদের ভূমি ব্যবস্থা, আমাদের পাসপোর্ট অফিস, আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের ডিসি অফিস, টিএনও অফিস, এগুলার যদি কাঠামোগত সংস্কার করা না হয়, অর্থাৎ প্রশাসনিক সংস্কার, পুলিশ বাহিনীর সংস্কার, এই দুটি হলো আমাদের খুব জরুরি জায়গা। খেয়াল করবেন, গত 17 মাসে অন্য যা হয়েছে এই দুটিতে কিছু হয়নি, এবং জুলাই সনদে যেটা গণভোটে পাশ হয়েছে সেটাতেও কিন্তু এই দুটি নিয়ে বড় কোনো সংস্কার নেই। কিন্তু দুর্নীতির প্রধান দুই ক্ষেত্র হলো এই প্রশাসন এবং পুলিশ বাহিনী, এই দু জায়গায় মৌলিক সংস্কার দরকার। এখন প্রশ্ন হলো, বিএনপি, জামাত সেটা করতে রাজি হবে কিনা, করবে কিনা, এই বিষয়ে আমি খুব বেশি আশাবাদী না, কিন্তু আমার প্রত্যাশা আছে। কাজী মারুফ, আশাবাদী কতটুকু যেটি বলছেন দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম? আমিও আশাবাদী হতে চাই, কিন্তু আপনি গতকালকে যে খবরগুলো আমরা দেখেছি, যেভাবে আমরা দেখলাম যে এই যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা যেভাবে টাকা বিলি করছে, তো এটা তো একটা অনৈতিক কাজ, এটাই তো দুর্নীতি। এটা তো একেবারে আমাদের চোখের সামনে ঘটছে একটা বড় রকমের দুর্নীতি। ফলে এই প্রার্থীরাই যখন জিতছেন, তারা সংসদে যে কতটুকু দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবেন সেটা নিয়ে প্রশ্ন আছে। আমরা এই নির্বাচনেও, এমনকি এই নির্বাচনেও মনোনয়ন বাণিজ্যের কথা শুনেছি। অনেকের কাছে কেউ কেউ দাবি করছেন তাদের কাছে সাক্ষ্য প্রমাণ আছে। ফলে তাহলে রাজনৈতিক কর্তৃপক্ষের কোনো আপনার সুরক্ষা ছাড়া আসলে প্রশাসন দুর্নীতি করতে পারে না। মানে আজকে আমাদের ধরা যাক একটা ইঞ্জিনিয়ার, সে একটা কোনো কন্ট্রাক্টরকে সে কোনো একটা কন্ট্রাক্ট দেবে টাকার বিনিময়ে, কিন্তু এই সিদ্ধান্তটার একটা চূড়ান্ত অনুমোদন তো আসলে রাজনৈতিক কর্তৃপক্ষের কাছে আছে। ফলে ওই টাকা যেটা ইঞ্জিনিয়ার পাচ্ছেন তার শেয়ার তো রাজনৈতিক নেতার কাছে যাচ্ছে সেটা। ফলে এই রাজনৈতিক নেতারা যদি তাদের চরিত্রের জায়গাতে, তাদের দৃষ্টিভঙ্গির জায়গাতে যদি একটা শক্ত জায়গা না নেন, এবং তাহলে কিন্তু এটা হবে না। তবে মুশকিলটা হচ্ছে যে এটা রাজনৈতিক নেতারা এটা আপসে এরকম কোনো পদক্ষেপ গ্রহণ করেন না। অর্থাৎ প্রাতিষ্ঠানিক এবং আইনগত ডিটারেন্স, বাধা তাদের সামনে যদি না রাখা যায়, তাহলে কেউই স্বেচ্ছায় আসলে এই দুর্নীতির জায়গা থেকে সরে আসবে না। সেই প্রাতিষ্ঠানিক বাধা কে তৈরি করবে? সেটার অন্যতম জায়গাটা হচ্ছে যে অফকোর্স আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে আপনি সেগুলোকে সক্রিয় করেন। অর্থাৎ আমাদের যে দুর্নীতি দমন কমিশন আছে, দুর্নীতি দমন কমিশনের যে সংস্কার করার জন্য যে সমস্ত সুপারিশগুলো এই সংক্রান্ত সংস্কার কমিশনগুলো দিচ্ছে, সেগুলো তো করা হলো না। তাহলে সেটা আমাকে করতে হবে। আপনি আমার মিডিয়াকে যে ইন্ডিপেন্ডেন্স দেওয়ার জন্য যে কমিশনের যে সুপারিশগুলো আছে, সেগুলো তো কিছুই আপনি বাস্তবায়ন করছেন না। তো সেগুলো বাস্তবায়ন করলে মিডিয়া যদি আরও ওপেন থাকতে পারে, আরও ফ্রি থাকতে পারে, অটোনমাস থাকতে পারে, তাহলে সেই দুর্নীতি প্রসঙ্গগুলো আবার তুলবে। আমাদের সিভিল সার্ভিসে সংস্কারের জন্য অনেক সুপারিশ এসেছে, সেগুলোর একটাও করা হলো না। পুলিশ ব্যাপারেও একই রকমভাবে। ফলে এই কাজগুলো যদি করি, তাহলে কিন্তু প্রাতিষ্ঠানিক এবং আইনগত বাধাগুলো তৈরি হয়, যেটা দিয়ে দুর্নীতি দমন করা সম্ভব। এটার পরে আমি একটা ছোট্ট প্রায়োগিক জায়গা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে
যেহেতু কেউ কিছু করছে না, তাহলে আমরা কি করতে পারি? আমাদের কাছে একটা অন্যতম রাস্তা আছে, সেটা হচ্ছে যে আপনি যত বেশি প্রযুক্তি ব্যবহার করবেন, সেই প্রযুক্তিটা, অর্থাৎ এই ডিজিটাল প্রযুক্তির একটা সুবিধা আছে যে এর সব জায়গাতে আপনার ফুটপ্রিন্ট রেখে যায়। ফলে আপনি এই যত সার্ভিস আমরা মানুষের কাছে দেই, সেটাকে যতটা বেশি ডিজিটালাইজ করা যায়, সেক্ষেত্রে আপনার এই অবৈধ লেনদেনের জায়গাটাকে আপনি খানিকটা হলেও অ্যাড্রেস করতে পারেন। তবে শেষ পর্যন্ত শেষ জায়গায় আপনাকে যেতে হবে আসলে এটা রাজনৈতিক নেতাদের কাছে। রাজনৈতিক নেতারাই আসলে মূল দুর্নীতিগ্রস্ত মানুষ। তারাই পুলিশের এসপি নিয়োগ দেন, তারাই সচিবকে নিয়োগ দেন, তারাই চিফ ইঞ্জিনিয়ারকে নিয়োগ দেন, এবং এইগুলোর প্রত্যেকটা জায়গাতেই আসলে তারা অর্থের লেনদেন করেন। ফলে রাজনৈতিক নেতারা তারা যদি দুর্নীতি বন্ধ না করেন, তাহলে প্রশাসনের তার মানে অন্য কাঠামোগুলোতে আপনি কোনো বলছেন পরিবর্তন সেই হবে না, জায়গায় কোনো পরিবর্তন হবে না। জি, এই যে চাপের কথাটি বলছেন তিনি, যে কোনো একটা প্রাতিষ্ঠানিক বাধা আসতে হবে, চাপ স্বতঃস্ফূর্তভাবে কেউ কেন এটি করবে? এটার একটা কাঠামো এবারের সম্ভাবনা আছে, আমি বলবো ওইটাই আসার কথা। সেটা হলো উভয় দলের নির্বাচনী ইশতেহারে কিছুটা ছিল যে সংসদে যে স্থায়ী কমিটিগুলো হবে, মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি, অর্থাৎ প্রত্যেকটা মন্ত্রণালয়ের বিপরীতে একটা কমিটি হবে। জি, এই কমিটিগুলোর সভাপতি করা হবে বড়গুলার বিরোধী দল থেকে। ফলে এইটা হলে বিরোধী দল থেকে যদি কমিটির সভাপতি হয়, মনে করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির প্রধান যদি হয় জামাতের কেউ, ফলে তারা একটা চাপ দিবে এই কমিটিকে দুর্নীতি সংক্রান্ত বিষয়গুলোতে। কিন্তু কাজী মারুফ যেটি বলছেন, রাজনৈতিক দলগুলো সকল দলের ভেতরে যদি এই চর্চা থাকে এবং তারাই যদি ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ হয়, তাহলে তিনি কেন করবেন? তিনি সরকারি দলে থাকুক, বিরোধী দলে থাকুক। কিন্তু আমি বলবো কাঠামোগতভাবে এইটুকু পরিবর্তন এবার হয়তো হবে। এটা এক ধাপ, ছোট একটা ধাপ। ওরা কিন্তু সরে গেছে, ওরা কিন্তু এই নীতিতে আর একমত হয়নি। এখন ওই প্রপোর্শনাটলি হবে, অর্থাৎ সবগুলো কমিটি কিছুটা, আমি বলবো কয়েকটা কমিটিতে এবার এটা আশা করবে, যেমন এবং স্পিকার ডেপুটি স্পিকারের মধ্যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়া হবে, এরকম আমরা খুব স্লোলি হয়তো এগোবো। কিন্তু এবারের সংস্কারগুলোর ভিতর দিয়ে ছোট এক পদক্ষেপ আমরা এগোবো, এটা ঠিক। সংস্কারের কথা যেহেতু আনলেনি, ইন্টারিম গভর্নমেন্টের রেখে যাওয়া বা চলমান যে কার্যক্রমগুলো রয়েছে, আমরা খুবই জানি যে এর ভেতর থেকে বেশ কিছুকে সন্নিবেশিত করা হয়েছে, যেটা গণভোটের ভেতর, কিন্তু অন্যান্য আরও অনেক কার্যক্রম রয়েছে। কোন কার্যক্রমগুলো আপনার মনে হয় যে নির্বাচিত সরকার আসার পরেও পূর্ণতা দেওয়া উচিত, অর্থাৎ ধারাবাহিকতা রাখা উচিত? এরকম কোনো কার্যক্রম রয়েছে কিনা? দেখুন, যেমন সংস্কারের বিষয়ে আমি বলতে পারি, অন্তর্বর্তীকালীন সরকার গণভোটে যতটুকু আছে এইটুকু এগিয়ে দিয়েছে, কিন্তু জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষাটা তো আরো অনেক বড় ছিল। 3টি সংস্কার প্রতিবেদন, প্রশাসনিক সংস্কার প্রতিবেদন, পুলিশ সংস্কার প্রতিবেদন এবং নারীদের অধিকার সংক্রান্ত যে প্রতিবেদনটি হলো, অর্থাৎ কমিশনের প্রতিবেদনগুলো, এই 3টা প্রতিবেদনকে নিয়ে নির্বাচিত সরকার কাজ করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হয়নি বলে তো এই কমিশনগুলোর সুপারিশ মানে বাতিল হয়ে যায় না। এগুলো অনেক মানুষ অনেক দিনের পরিশ্রম করে করেছে। এবং আরেকটা হলো দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটা অর্থনৈতিক টাস্ক ফোর্স প্রতিবেদন হয়েছে, সেইটাও অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কারের জন্য অনেক সুপারিশ ছিল। এই 4টা সুপারিশ মানে যেগুলো করা আছে, আবার নতুন করে কমিশন করার কোনো প্রয়োজন নাই। এই 4টায় যেগুলা যতটুকুই নতুন সরকার প্রয়োজনীয় মনে করে ততটুকু বাস্তবায়ন করতে পারে। ওগুলো ভেতর থেকেও বিবেচনা করে খুব দ্রুতই অনেক কিছু করা যায়। এবং আমি বলবো প্রথম 100 দিনে প্রথম কাজ হওয়া উচিত পুলিশ বাহিনীর সংস্কার এবং পুলিশ বাহিনীকে নৈতিকভাবে এবং কাঠামোগতভাবে রাজনীতির প্রভাব থেকে বের করে এনে আরো শক্তিশালী করা। এইটা না হলে আমরা ওই মবের নৈরাজ্য থেকে মুক্তি পাবো না। জি, 100 দিনের প্রসঙ্গ আনলেন যেহেতু, সেই প্রসঙ্গে ঢুকতে চাই। কাজী মারুফুল ইসলাম, 100 দিনের ভেতরে কোন বিষয়গুলো অগ্রাধিকার দেওয়া উচিত? এবং একই সাথে একটি বিষয় নিয়ে একটু আলোচনাও করতে চাই। আমরা যদি বলি যে কূটনৈতিক জায়গা থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একটি বিশেষ অবস্থান নিয়েছিলেন। এটি ভালো কি মন্দ সেটি হয়তো সময় বলে দিবে। আমাদের প্রতিবেশীদের সাথে চোখে চোখ রেখে কথা বলা, সেটি যেমন আমরা দেখেছি, আবার বিশ্ব রাজনীতির বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ডানে বামে হেলার প্রবণতাটাও দেখেছি। এই জায়গায় নতুন সরকার, অর্থাৎ গণতান্ত্রিক যে সরকার আসবে, তার অবস্থানটা কেমন হওয়া উচিত বা কেমন প্রত্যাশা করছেন? আপনার শেষ প্রশ্নের উত্তরে একটু পরে যাওয়ার আগে আমি যোগ করতে চাই আলতাফ পারভেজের সঙ্গে যে আমরা কিন্তু স্থানীয় সরকারের কথা ভুলেই গেছি। আমাদের এখন
নাগরিকদের কাছে সেবা দেওয়ার এখনো পর্যন্ত মূল প্রতিষ্ঠানটা কিন্তু আমার স্থানীয় সরকার, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে স্থানীয় সরকার হচ্ছে গত 1.5 বছর ধরে একেবারেই অলমোস্ট অস্তিত্বহীন অবস্থাতে আছে, এবং এখানে নির্বাচিত নেতৃত্ব নেই, এবং সরকারি কর্মকর্তারা যারা দায়িত্বে আছেন তারা আসলে সেবাগুলো ঠিক দিতে পারছেন না তাদের কাজের চাপে এবং অপ্রতুলতার কারণে। ফলে এই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা সক্রিয় করি, আমার মনে হয় যে এটা নতুন সরকারের একটা খুব দ্রুতই এই নির্বাচন স্থানীয় পর্যায়ে নির্বাচন গঠিত হয়েছিল ডক্টর তোফায়েল দেওয়া উচিত। হ্যাঁ, আমার সৌভাগ্য হয়েছিল এই কমিশনের একজন সদস্য হিসেবে কাজ করার, ফলে এখানেও কিন্তু বিস্তৃত প্রতিবেদন দেওয়া আছে। আপনাকে অনেক কিছু নতুন করে শুরু করতে হবে না শূন্য থেকে, ইতিমধ্যে এগুলোর ব্যাপারে কি করা দরকার আমাদের কাছে আছে। আপনি দেখেন, এটা রিভিউ করেন, ইমিডিয়েটলি সেখান থেকে কিছু স্টেপ নেন, কিন্তু সেই স্টেপগুলোর পরিবর্তনের জন্য সেটা হয়তো আপনি সময় নিতে পারেন, কিন্তু ইমিডিয়েটলি প্রতিষ্ঠানগুলোকে অ্যাক্টিভেট করা দরকার, অর্থাৎ সেখানে আমার নির্বাচিত নেতৃত্ব দেওয়া দরকার। সেটা আমি মনে করি তার অন্যতম একটা প্রায়োরিটি হওয়া উচিত। দ্বিতীয়ত হচ্ছে যে আমার অর্থনীতিতে একটা স্ট্যাবিলিটি দরকার, অর্থাৎ আমার এখানে বিনিয়োগ থমকে আছে। আমরা এখনো পর্যন্ত যে অবস্থাতে আছি, হ্যাঁ কোনো মতে আমাদের দ্রব্যমূল্যটা থেমে আছে, মানে অতটা বাড়ছে না, কিন্তু অর্থনীতির মধ্যে কিন্তু সচলতা নেই। আপনি বাণিজ্যের কথা দেখবেন, ফলে ইমিডিয়েটলি নতুন সরকার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সাথে কথা বলা দরকার, ব্যাংকগুলোর সাথে কথা বলা দরকার যে আমরা কিভাবে এটাকে আগাতে পারি। সেক্ষেত্রে দেবপ্রিয় ভট্টাচার্যের যে টাস্কফোর্স রিপোর্ট সেটা দিয়ে শুরু হতে পারে, কিন্তু এখন লাইভ ডিসকাশনটা দরকার, নতুন করে এই ব্যবসায়ীদের সঙ্গে সচল করা দরকার। অবশ্যই আন্তর্জাতিক ক্ষেত্রে যেটা সমস্যা, আমরা জুলাই আমাদেরকে শিখিয়েছে যে আসলে আমরা আধিপত্য মানি না, আমরা মানব না, এই দেশের মানুষ আসলে এই আধিপত্য দেখতে চায় না। ফলে কারোরই, যারাই সে আমার প্রতিবেশী হোক কিংবা দূরের প্রতিবেশী হোক, সে যদি এখানে খবরদারি করতে চায় সেটাকে কিন্তু আসলে এখনকার নাগরিক তরুণরা তারা কিন্তু মেনে নেবে না। আমরা চাই একটা ন্যায্য সম্পর্ক, একটা সমান সমান সম্পর্ক, মর্যাদাপূর্ণ সম্পর্ক। কারোর সঙ্গে শত্রুতা করার দরকার নেই। আমার প্রতিবেশীকে তো আমি বদলাতে পারবো না, ফলে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক অবশ্যই তৈরি করতে হবে, কিন্তু সেটা ন্যায্যতার ভিত্তিতে, সেটা মর্যাদার ভিত্তিতে। আমি নিশ্চিত যে আমার প্রতিবেশীদেরও স্বার্থ আমার দেশের মধ্যে আছে, প্রচুর স্বার্থ আছে, তার ব্যবসার, তার বিনিয়োগের একটা বড় জায়গা আমাদের দেশ, এবং আমাদেরও অনেক নির্ভরশীলতা আছে। ফলে দুই দেশের মধ্যে একটা মর্যাদাপূর্ণ সম্পর্ক তৈরি হওয়া অসম্ভব ব্যাপার না। মানে এক্ষেত্রে অবশ্যই আমাদের নতুন করে ভাবতে হবে, নতুন সরকার এটাকে দেখবেন নিশ্চয়ই। তো শুধু প্রতিবেশী না, আমাদের এর বাইরে যে সরকারগুলো আছে, বড় যে দেশগুলো আছে যাদের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে, আমাদের কৌশলগত সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলোকে পুনর্বিবেচনা করা দরকার। যেমন গত কয়েকদিন আগে আমাদের একটা বাণিজ্য চুক্তি হয়েছে, সেখানে আমরা দেখেছি যে এটা অসম বাণিজ্য চুক্তি, বাংলাদেশের জন্য অনেক চাপ। এখন এরকম একটা বড় দেশের সঙ্গে এই বাণিজ্য চুক্তিটা করতে গেলে আমাদের কিছু কিছু ধারা হয়তো আমাদের পুনর্বিবেচনা করতে হতে পারে, বা তাদের সাথে আলোচনাটাকে আবার নতুন করে জাগাতে হতে পারে। সেটা করতে হবে তাকে, এই নতুন সরকার তাকে এগুলো করতে হবে, অর্থনীতি বাঁচানোর জন্য তাকে এগুলো শুরু করতে হবে। ফলে মানে দেশের অভ্যন্তরে যতগুলো কাজ আছে, দেশের বাইরেও আসলে অনেক 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 কাজ আছে, যেখানে গত সরকারের লিগেসি, অর্থাৎ এই অন্তর্বর্তী সরকার যা রেখে যাচ্ছে সেখান থেকে কিছু শুরু করা যাবে, কিন্তু তাকে আসলে নতুন করেই অনেক কিছু শুরু করতে হবে, একেবারেই শুরু করতে হবে। এবং আরেকটি বড় বিষয় হচ্ছে, যেটি আলোচনায় এই সরকারের বা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা হিসেবে সবাই বিবেচনা করছে, সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বাগে আনতে না পারা বা স্থিতিশীল করতে না পারা। সেটি তো একটি বড় রকমের চ্যালেঞ্জ, এবং আপনি যেটি বলছিলেন পুলিশ সংস্কার সহ অন্যান্য বিষয়। তো সার্বিকভাবে সেই চাপটি, অর্থনীতির চাপটি, অর্থনীতিকে আবার ঢেলে সাজানোর যে বিষয়টি, আমি বহির্বিশ্বের কথা বাদই দিলাম, অভ্যন্তরীণ যে এইটি কি আসলে এই সরকারের জন্য একটি বেশি বাড়তি চাপ হবে কিনা? বহির্বিশ্বের বিষয়টিও বাদ দেওয়া যাবে না এবার, কেন সেখানে একটু দুটো কথা বলবো। জি, ভোট না ভোটও কিন্তু আপনার এটা গণভোট যে চলছে সেটি নিয়ে কিন্তু আমরা আধিপত্য বিরোধী, অন্য দেশের আধিপত্য মানবে না। এবং গত আওয়ামী লীগ সরকার যে পতন ঘটেছে তার একটা কারণ হলো বিদেশ নীতির ক্ষেত্রে তারা ভারতীয় আধিপত্যকে বেশি বেশি প্রশ্রয় দিয়েছিল। একদম একদম। কিন্তু এই যে বাংলাদেশের মানুষের কথিত আধিপত্য বিরোধী চেতনা, এটা কিছুটা আমার কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়। দেখুন, যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তীকালীন যে সরকার যে চুক্তি করে আসতো, এটা যদি কোনো বিএনপি বা আওয়ামী লীগ সরকার ভারতের সাথে করে আসতো, আমার তো মনে হয় দেশে গণঅভ্যুত্থান হয়ে যেত। আর এখানে চুক্তিতে কি কি আছে সেগুলোর যতটুকু প্রাথমিক ফলাফল আমরা পত্রপত্রিকায় আজকে দেখলাম, 42,000 কোটি টাকার প্রতি বছর কৃষিপণ্য কিনতে হবে যুক্তরাষ্ট্র। আচ্ছা,
যুক্তরাষ্ট্রের পণ্যে অশুল্ক বাধা দেওয়া যাবে না। যুক্তরাষ্ট্র থেকে 14টা বোয়িং কিনতে হবে। জি, জনাব আলতাফ পারভেজ, আপনার হয়তো শব্দটা আমরা ভালোভাবে পাচ্ছি না। আমি ফিরে আসছি আপনার কাছে এই আলোচনাতেই। একটু জনাব কাজী মারুফের কাছে একটু আসতে চাই যে চুক্তির কথাটি, যে কথাটি বলছিলেন সেই জায়গাতে নতুন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে যেই কাজগুলো চলমান, বিশেষ করে চুক্তি আমরা জানি, পোর্টের বিষয় অন্যান্য, নতুন সরকার এসে কি আসলে সেগুলো পুনর্বিবেচনার সুযোগ পাবে কিনা, এটি একটি কিন্তু জনগণের মনে একটা বড় প্রশ্ন। নাকি পরবর্তী সময় পার করে তারপরে আসলে নবায়ন বা অন্য কোনো পদ্ধতিতে যেতে হবে? আসলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মানে সবকিছু পাথরে খোদাই করা থাকে না। হ্যাঁ, আমাদের একটা চুক্তি হয়েছে, কোনো সন্দেহ নেই। সেই চুক্তি সহসা বাদ দিয়ে ফেলা, এটাকে ছুঁড়ে ফেলা যায় না, কিন্তু আলোচনা করা যায়। ফলে এই দেশগুলোর সঙ্গে আমাদের যে নেগোসিয়েশন, যারা বাংলাদেশ সরকারকে যারা প্রতিনিধিত্ব করেছে অন্তর্বর্তী সরকার, জি, এখন যারা আসছে তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার। ফলে এই দুটো এন্টিটির মধ্যে যে পার্থক্য, সেটা আমি নিশ্চিত যে আমাদের যারা বিদেশি কাউন্টার পার্ট, যারা অন্য আন্তর্জাতিক সহযোগী দেশগুলো, তারাও এই পার্থক্যটা ভালো করে বুঝতে পারেন। ফলে তাদের সাথে নতুন করে আলোচনা ইনিশিয়েট করা অসম্ভব ব্যাপার না। নিশ্চয়ই প্রত্যেকটা চুক্তিতে আমার এক্সিট ক্লজ থাকে, প্রত্যেকটা চুক্তিতে চুক্তি সংশোধনের বিষয়গুলো উল্লেখ করা থাকে, সেগুলো থাকে। ফলে ওইগুলো ব্যবহার করা এবং আসলে আপনার কূটনৈতিক সক্ষমতাটা দেখানো, সেই সক্ষমতা যদি আপনার পেছনে রাজনৈতিক সমর্থন থাকে, দেশের ভেতরে যদি সমর্থন থাকে, তাহলে আপনি অনেক শক্তি নিয়ে আপনি আপনার যাদের সাথে আপনি নেগোসিয়েশন করছেন সেখানে আপনি উপস্থিত থাকতে পারেন, যেটা অন্তর্বর্তী সরকারের ছিল না। ফলে এখন আমি মনে করি যে এদের কাছে মানে আগের সব কিছু কালকে থেকে ছুঁড়ে ফেলে দিব, আমরা কিছু মানবো না, ব্যাপারটা এরকম হবে না। কিন্তু এগুলো পুনর্বিবেচনা করার, এটার পর্যালোচনা করার এবং কোনো কিছু যদি জনতার বিপক্ষে বা জনগণের বিপক্ষে, দেশের বিপক্ষে থাকে, সেটিকে শুধরে নেওয়ার চেষ্টা করা, আলোচনা শুরু করার সুযোগ নিশ্চয়ই আছে, নিশ্চয়ই থাকবে। জনাব আলতাফ পারভেজ, আগের অংশে আপনার। আমি মনে করি এটা খুবই চ্যালেঞ্জিং হবে। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার যখন হয়, খুব জোরে সোরে বলা হয়েছিল আদানির সাথে চুক্তি আমরা মানব না, আমরা রূপপুর চুক্তি আবার পুনরায় খতিয়ে দেখব। সেগুলো কিন্তু হয়নি। আসলে আন্তর্জাতিক সম্পর্কের একটা জায়গা হলো এই ধরনের চুক্তি করে ফেললে সেটা থেকে বের হওয়ার কঠিন হয়ে পড়ে। বের হওয়া যাবে না আমি বলছি না, কঠিন হয়ে পড়ে, এবং অনেক সময় বিকল্প কিছু। এবং আমি তো বলবো যে এই যে নির্বাচনী ডামাডোলের আড়ালে, নির্বাচন হওয়ার 48 ঘন্টা আগে বা 72 ঘন্টা আগে এরকমের যে একটা চুক্তি করা হলো, এটাই আমার কাছে খুবই রহস্যময় মনে হচ্ছে। এখন একটা নির্বাচিত সরকার আসবে, তার সামনে তো এটা একটা বিশাল চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জও আছে, আমি বলবো ভারতের সাথে সম্পর্কটা পুনর্গঠন করা। এবছরই গঙ্গা চুক্তি নবায়নের ব্যাপার। আমাদের একটা নদী নিয়ে এই চুক্তি আছে ভারতের সাথে, এটা কিন্তু এবছর নবায়ন করতে হবে। এখন ভারতের সাথে সম্পর্ককে আমরা যেখানে রেখে গেল অন্তর্বর্তীকালীন সরকার, এটা কিভাবে নবায়ন করা যাবে, এটা দুই দিক থেকেই চ্যালেঞ্জিং। শেখ হাসিনা ভারতে থাকা অবস্থায় আবার এই চুক্তি নবায়ন করার মানে একটা নানা ধরনের টানাপোড়েনে আছে। আবার দেখুন, চীন আমাদের বড় ধরনের অবকাঠামোগত বন্ধু, ব্যাপক বিনিয়োগ আছে, তার দান অনুদান আমাদের এখানে নেওয়া হয়। কিন্তু যুক্তরাষ্ট্র চুক্তিতে বলে রেখেছে চীনের সাথে কোনো ধরনের সম্পর্ক করলে শুল্ক 3 ভাগ বাড়িয়ে দেব। ফলে আমি বলবো বিদেশ নীতির ক্ষেত্রে একটা বড় ধরনের সংকট আছে। এইটা হলো আপনার প্রশ্নের একটা উত্তর। দ্বিতীয়ত, আপনি পুলিশ বাহিনীর কথা বলেছিলেন। আমি বলবো, আমি আগেও বলেছি যে এইটা হওয়া উচিত আগামী যে কোনো নতুন সরকারের প্রথম 100 দিনের কাজের প্রথম গুরুত্বপূর্ণ কাজ। কারণ আমাদের সমাজে গত 18 মাসে এই বাহিনীর মানে কি বলবো, এক ধরনের নিষ্ক্রিয়তা, এক ধরনের নাজুকতা, এক ধরনের দুর্বলতায় এবং অদৃশ্য নানা মহলের ইন্ধনে যে নৈরাজ্যকর অবস্থা তৈরি হয়েছে, ঢাকা থেকে গ্রাম পর্যন্ত, যে যখন ইচ্ছা মাজার ভেঙে দেওয়া, অমুকের বাড়ি জ্বালিয়ে দেওয়া, অমুকের ব্যবসা প্রতিষ্ঠান দখল করা, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, সেটার জন্য পুলিশ বাহিনীকে সক্রিয় হওয়া এই সরকারের, যে কোনো নতুন সরকারের প্রথম অগ্রাধিকার থাকা উচিত। এবং সেটা কিন্তু তাৎক্ষণিক টোটকা পদ্ধতিতে হলে হবে না, পুলিশ সংস্কার কমিশনের রিপোর্টকে ধরে হতে হবে। তার মানে আপনি বলছেন যে একটা সিস্টেমেটিক, একটা কাঠামোগত রূপান্তর এবং ধারাবাহিকভাবে এটা করা। আমরা অনুষ্ঠানের শেষ ভাগে আছে, একটু শুনতে চাইবো এখন পর্যন্ত ফলাফল বেসরকারিভাবে যা জানা গেছে তাতে অনুমান করা যায় যে বিএনপি এককভাবে হয়তো সরকার গঠন করতে যাচ্ছে। তো সামনের দিনে আসলে জনতা যে রায় দিয়েছে, আমি বলবো যে রাজনৈতিক দলগুলোর তাদের নির্বাচনী ইশতেহার কিংবা তাদের পারফরমেন্সের ভিত্তিতে কখন আপনারা বলবেন যে
জনতার রায়ের প্রতি রাজনৈতিক দলগুলো তা সুবিচার করেছে, কোন কোন কাজগুলো করলে, দুজনের কাছ থেকে এটি শুনতে চাইবো। প্রথমে অধ্যাপক কাজী মারুফুল ইসলামের কাছে। যারাই মানে এখন আর যারাই বলা যাচ্ছে না যে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, মোটামুটি এটা নিশ্চিত হওয়া যাচ্ছে, তো সেখানে আসলে কোন কোন কাজগুলো করলে জনগণের, বিশেষ করে 24 পরবর্তী জনতার যে আকাঙ্ক্ষা, সেটার আসলে পূর্ণ সুবিচার হবে বলে আপনি মনে করেন? একদম, আপনি ইশতেহার ধরেই আগাতে পারেন, তাহলে আপনি দেখবেন যে ইশতেহারের শুরুতেই আছে যে দুর্নীতি, যেটা আমরা এতক্ষণ কথা বলেছি। ফলে দুর্নীতির বিরুদ্ধে একটা দৃশ্যমান প্রাতিষ্ঠানিক পদক্ষেপ এই সরকারকে গ্রহণ করতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে যে অফকোর্স যেটা আমাদের সবচেয়ে বড় ঘাটতি, যে আইন শৃঙ্খলা রক্ষার জায়গাটা, এখানেও কিন্তু তাকে দৃশ্যমান কিছু করতে হবে। একেবারেই আমরা বুঝতে পারি, সাধারণ মানুষ বুঝতে পারে যে না, পরিস্থিতিটা আগের মতো নেই, এখন আমাদের নিরাপত্তা বেড়েছে, এটা আমার পারসেপশনে আসতে হবে, ফলে এটা আমাকে দেখাতেই হবে। এবং তৃতীয়ত অবশ্যই আমি বলবো যে তারা যেসব প্রতিশ্রুতি দিয়েছে, আমি যদি বিএনপির ক্ষেত্রে বলি, তারা বলেছে যে 1 কোটি কর্মসংস্থান করবে। এই কর্মসংস্থান একদিনে হবে না, কিন্তু এই কর্মসংস্থান তৈরি করার পথে সে যে যাচ্ছে, এইটি তাকে দেখাতে হবে, যে ইমিডিয়েটলি তাকে দেখাতে হবে যে হ্যাঁ, তাহলে আমার তরুণরা তাকে আর আস্থায় নেবে যে হ্যাঁ, সরকার দলটা যেটা বলেছে, সরকার গঠন করার পরে সেটা তারা অনুসরণ করার চেষ্টা করছে। এটা একটা অবশ্যই জায়গা। আর এটার বাইরে অবশ্যই সংস্কারের ব্যাপারে তাকে অবশ্যই সিনসিয়ার এফোর্ট দেখাতে হবে। অর্থাৎ আমার সংসদের কাঠামো পরিবর্তনের কথা বলছি, আমরা তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে সেটার কথা বলছি। মানে গণভোটে যেই রায়টা এসেছে সেটার প্রতি শ্রদ্ধাশীল এবং কার্যকরভাবে দৃশ্যমান থাকতে হবে। একদম। শেষ কথা শুনবো জনাব আলতাফ পারভেজ। আমি মনে করি আমাদের নতুন বাজেটের জন্য 3 মাস সময় আছে। মার্চে যদি নতুন সরকার আসে, তাহলে এপ্রিল, মে, জুন এই নতুন বাজেট। এবং এবারে যে বিএনপি যদি সরকার গঠন করে, বিএনপির বাজেটের একটা বড় অংশ ছিল ইশতেহারের অর্থনৈতিক প্রতিশ্রুতি। বাজেটেই তাকে সেই এবারের বাজেটে কিছু প্রতিফলন দেখিয়ে ফেলতে হবে এবং সেটা বাস্তবায়নযোগ্য হতে হবে। কথার কথা হলে হবে না যে নারীদের জন্য ফ্যামিলি কার্ড থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষায় জিডিপির 5 ভাগ বরাদ্দ যে করবে, এরকম যেসব প্রতিশ্রুতি সে দিয়েছে, যেমন তার একটা প্রতিশ্রুতি ছিল ক্ষুদ্র ঋণের 1 বছরের সুদ মওকুফ করে দিবে, এরকম অনেক অর্থনৈতিক প্রতিশ্রুতি দিয়েছে। এইটা বিএনপির দিক থেকে বড় করণীয় বাজেটে। আর একই সময় আমি জামাতের কাছে আশা করব যে তারা যেন একটা ছায়া সরকার গঠন করে, তাহলে একটা সংসদীয় রাজনীতির চর্চার একটা ধারা তৈরি হবে। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে আজকে জনতার রায়ের এই অনুষ্ঠানে এসে আপনাদের মতামত তুলে ধরার জন্য। দর্শক, আমাদের অতিথিরা যেমন বলেছেন, আমরা অভিনন্দন জানাচ্ছি যারা সরকার গঠন করতে যাচ্ছেন এবং যারা বিরোধী দলের ভূমিকা পালন করতে যাচ্ছেন। কিন্তু জনতার এই রায় যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে, জুলাইয়ের অভ্যুত্থানের প্রেরণাকে সাথে নিয়ে, গণভোটের রায়কে সাথে নিয়ে এই দায়িত্ব অর্পণ করতে যাচ্ছে সরকারি দল বা বিরোধী দলের কাছে, সেটি যেন তারা তাদের নির্বাচনী ইশতেহার, জনগণের কাছে দেওয়া ওয়াদা এবং জনগণের প্রত্যাশার সাথে মিল রেখে সামনের দিনে আমাদের একটি গণতান্ত্রিক নতুন যাত্রা শুরু করেন, সেই প্রত্যাশা রেখে শেষ করছি বিআরবি কেবলস নিবেদিত জনতার রায়, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।